হ্যালো, আমি কি ডিটেকটিভ বক্সির সাথে কথা বলছি? হ্যাঁ নমস্কার, আমি ব্যোমকেশ বক্সি, তবে ডিটেকটিভ নই, সত্যান্বেষী। ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। চ্যানেলে কিন্তু এবার ব্যাক টু ব্যাক গল্প আসছে। এতটা ধারাবাহিকতা কিন্তু আর কোনো স্টোরি চ্যানেলে আপনি পাবেন না। তো সেখানে আপনাদেরও তো কিছু দায়িত্ব থাকে, তাই না? আপনারা প্লিজ গল্পগুলো মন দিয়ে শুনুন, ভালো লাগলে গল্পগুলো লাইক করুন, বন্ধুদের সাথে গল্পগুলো শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার থেকেই আমাদের চ্যানেলের গল্পগুলো আপলোড করা হচ্ছে আমাদের ফেসবুক পেজেও। আমি এই গল্পের ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে রাখছি, আপনি সরাসরি সেখান থেকেও আমার ফেসবুক পেজে চলে যেতে পারবেন। আপনারা আপনাদের মতামত আমাকে সেখানেও জানাতে পারেন যে আমরা আর ঠিক কি ইমপ্রুভমেন্ট আনতে পারি। আর বেশি বকবক না করে চলুন শুনে নিই আজকের গল্প। শুরু হচ্ছে আজকের গল্প। ব্যোমকেশ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু বৌঠান যখন কোনো একটা ব্যাপার শক্ত করে ধরে তখন সেটা যে ছাড়তে চায় না, এটা আমার চেয়ে ভালো কেউ জানে না। না হলে এতগুলো বছর ধরে এই দুজনের প্রতি ও কলহ দুই দেখতে দেখতে আমার অভ্যেস হয়ে গেছে সব কিছু। তাই যখন বৌঠান বলল, এবার কিন্তু তোমার কোনো কথা শুনবো না, ঠিক আছে? তুমি যদি না যেতে চাও তাহলে কিন্তু আমি একাই চলে যাব। আমি যাব না সে কথা তো একবারও বলিনি। দেখো, হাতে এই মুহূর্তে কেস নেই বলে এটা তো নয় যে আমি শহর ছেড়ে বাইরে ঘুরে আসতে পারি। কেসের জন্য কোনো ব্যাপার হলো সেটা আলাদা। এই হলো আসল কথা। কেসের জন্য হলে তুমি সপ্তাহখানেক বাড়ি থেকে দূরে থাকতে পারো, তখন কোনো সমস্যা থাকে না। অথচ যখনই আমি তোমায় কোথাও যাওয়ার জন্য বলি তখনই তোমার সমস্যা শুরু হয়ে যায়। আচ্ছা ঠাকুরপো, তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলো, নাকি তোমার মতামত ওর সঙ্গে এক? আমায় কেন? তোমাদের মাঝে আবার আমি কেন? দেখো, আমি জানি শেষমেশ যাই হোক না কেন সব কিছু তো মিটমাট হয়েই যাবে। শুধু শুধু মাঝখান থেকে আমি যে কোনো এক পক্ষ নিলে সমস্যায় পড়ব। কিন্তু বৌঠান, তুমি কোথায় যেতে চাইছো সেটা তো বললে না। অনেক দিন হয়ে গেল, কোথাও যাওয়া হয়নি। তোমার তো বললাম যে চলো দাদার কাছ থেকে ঘুরে আসি, কিন্তু তোমরা তো যাবে না। তাহলে তাহলে এমন কোথাও যাওয়ার পরিকল্পনা করো যেখানে আমরা সবাই ঘুরে আসতে পারবো। দেখো ব্যোমকেশ, আমার বৌঠান কিন্তু কথাটা মিথ্যে বলেনি। প্রায় বছরখানেক হয়ে গেল বৌঠান বাড়িতে। তাছাড়া তুমি আমি তো কেসের ব্যাপারে মাঝে মাঝে এখানে ওখানে যাই। বৌঠান তো সারাদিন বাড়িতে একাই থাকে, তাই তাকে সঙ্গে করে নিয়ে তেমন হলে তুমি আর বৌঠান ঘুরে এসো। তুমিও ভেসে গেলে অজিত, তাতে আর দোষ কি? সবাই যখন ভেসে যায় তখন তোমারও ভেসে যেতে আপত্তি কোথায়? নিজে তো বিয়ে করোনি, বুঝবে না। কথায় কথায় ঠাকুরপোকে এমনভাবে বলার কোনো কারণ নেই। বিয়ে করে তুমি যে কত সমস্যায় পড়েছো সেটা আমি দেখতে পাচ্ছি। তোমার আর কি, যত সমস্যা তো আমাকেই পোহাতে হয়। তোমাদের কারোর কোথাও যাওয়ার দরকার নেই। আমি আমি দাদাকে আজই চিঠি লিখছি, দাদা এসে আমায় নিয়ে যাক। এখান থেকে কয়েকদিন ঘুরে আসি, তোমরা থাকো এখানে। বৌঠান চেয়ার ছেড়ে উঠতে যাবে এমন সময় ব্যোমকেশ হুট করে তার হাতটা ধরে ফেলল। বলল, আহা, তুমি রাগ করছো কেন সত্য? আচ্ছা, এই তোমায় আমি বলছি, কালকের দিনটা পর্যন্ত অন্তত অপেক্ষা করি। আমার কেন জানি না বারবার মনে হচ্ছে কিছু একটা ব্যাপার আমাদের হাতে আসতে চলেছে। কিছুদিন আগে তো পুলিশের একটা কেসে তোমার কাছে এসেছিল, কেসটা তো তুমি হাতে নিলে না। আবার মনে হচ্ছে কেস আসতে পারে। যদিও তোমার যতবার মনে হয়েছে ততবারই কিন্তু এমন কিছু একটা হয়েছে ব্যোমকেশ। তুমি তাহলে আমার দলে অজিত। শোনো, কাল রাত থেকেই কেন জানি না ব্যাপারটা মনে হচ্ছে। কাল রাতেই তো আমি সত্যকে বলেছিলাম আজকের দিনটা অপেক্ষা করি। কাল সকালের মধ্যেও যদি কোনো কিছু না আসে তাহলে তোমায় আমি বারণ করব না। তখন তুমি তোমার দাদার কাছে কিংবা অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারো। আর হ্যাঁ, তোমার সাথে আমরা দুজন নিশ্চয়ই যাব। ব্যোমকেশ হাতটা ধরতেই বৌঠান থমকে গিয়েছিল। আসলে আমার সামনে এমনটা করলে বৌঠান এখনও লজ্জা পায়। তাই ব্যোমকেশ কথা বলে যখন হাতটা ছাড়ল, বৌঠান তখন দরজা পর্যন্ত চলে গেল। তারপর পর্দার ওপার থেকে বলল, কাল সকাল পর্যন্ত নিশ্চয়ই দেখব, কিন্তু তারপরে যদি কিছু না আসে
তাহলে কিন্তু তিনজনের কোথাও একটা বাইরে ঘুরতে যাওয়াটা ফাইনাল করতেই হবে। সে ব্যাপারে কিন্তু অন্য কোনো কথা আমি শুনবো না। কথাটা বলে বৌঠান আর না দাঁড়িয়েই চলে যায়। তখন ব্যোমকেশ একটা দীর্ঘশ্বাস তুলে বলল, হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় ঠিক এই সমস্ত কারণেই তুমি বিয়ে করার কথা ভাবছো না অজিত, তাই না? আচ্ছা, কোথায় যাওয়া যায় বলো তো? তুমি কি সত্যিই আমাদের যাওয়ার কথা ভাবছো? এবার দেখো, যদি সত্যি যাওয়ার কথা ভেবে থাকো তাহলে আমি বলবো এই গরমের সময় সমুদ্র কিংবা পাহাড় যেখানেই করো সেখানে যেন ঠান্ডা থাকে। গরমের সময় ঠান্ডার দেশ ছাড়া অন্য কোথাও ঘুরতে গিয়ে তো কোনো লাভ নেই। কাশ্মীর গেলে কেমন হয়? শুনেছি ওখানকার আবহাওয়া খুবই ভালো। একান্ত কাশ্মীর না হলে দার্জিলিং তো যাওয়া যেতেই পারে। আমারও অনেক দিন ধরেই মনে হচ্ছিল। কাশ্মীরটা এখন থাক, ওদিকের অবস্থা তো খুব একটা ভালো নয়। তার চেয়ে বরং দার্জিলিংটাই থাকুক। সত্যি বলতে ব্যোমকেশ, তোমার কি সত্যি সত্যি মনে হচ্ছে যে কিছু একটা আসতে চলেছে? ব্যোমকেশ উত্তর দিল না। দুটো হাতের মাঝে মুখটা গুজে চোখ বন্ধ করে স্থিরভাবে বসে রয়েছে দেখে আমি বুঝতে পারলাম তার আর কিছু বলার ইচ্ছে নেই। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠেছি তখনই বুঝতে পারলাম আজ কিছু একটা হয়েছে। কারণ না হলে এত সকালে পাশের ঘরে বৌঠান আর ব্যোমকেশের কথা শোনা যায় না। এমন সময় বৌঠান থাকে রান্নাঘরে আর ব্যোমকেশ থাকে বিছানায়। কখনো যদি কোনো কারণে উঠে পড়ে তাহলে বসার ঘরেই থাকে। কিন্তু পাশের ঘরে ওদের কথাবার্তা শুনে বাইরে বেরোতেই দেখি পুটিরাম রান্নাঘর থেকে বেরিয়ে কী কারণে যেন ঘরের দিকে যাচ্ছে। বললাম, কি ব্যাপার বলো তো? সকাল সকাল আবার কি হলো? রাতেও তো সব ঠিকঠাকই ছিল। কি করে বলবো বলো, সকালবেলা বাবুর তো একটা সিডি এলো, মনে হয় বৌদি সেই সিডি নিয়ে এলো। তারপরে সেই সিডি খোলার পর থেকেই বোধহয় বৌদি আর দাদা বাবুর মধ্যে এই কথা। আমি সঙ্গে সঙ্গে চমকে উঠলাম। ব্যোমকেশ তো এমন কিছুই বলছিল। সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে পাশের ঘরে যেতেই শুনতে পেলাম ব্যোমকেশ বলছে, মাঝে মাঝে তুমি এমন অবুঝের মতো কথা বলো না সত্য। তুমি তো দেখলে ভদ্রলোক আমায় চিঠিতে কি লিখে পাঠিয়েছেন। আর এমনভাবে বলে যখন চিঠি লিখেছেন সেখানে আমার না যাওয়াটা অভদ্রতা। উনি কি ভাববেন বলো তো? ভাবেন ব্যোমকেশ বক্সিকে ডেকে পাঠালাম সাহায্যের জন্য, অথচ তিনি এলেন না। তাছাড়া যদি এর মধ্যে কিছু হয়ে যায় তখন? তুমি সত্যি করে বলো তো, তুমি নিশ্চয়ই জানতে, তাই না, যে চিঠিটা আসবে? আর সেই জন্যই তুমি কাল রাতে এমন কথা বলেছিলে যে আজকের মধ্যে যদি না আসে তাহলে কিন্তু। আচ্ছা বেশ, তোমার কাজে আমি বাধা দেব না। তবে তবে একটা কথা কিন্তু আমার রাখতেই হবে, ওখান থেকে ফিরে আসার পরে আমরা কিন্তু ঘুরতে যাবই। আমি উত্তেজিত হয়েই ঘরের দরজার কাছে এসেছিলাম। দরজাটা ভেজানো ছিল। দরজার সামান্য ফাঁক দিয়ে ঘরের ভেতরে অনিচ্ছাকৃতভাবে চোখ পড়তে দেখতে পেলাম ব্যোমকেশ বৌঠানের একটা হাত ধরে কাছে টেনে নিয়েছে। এই মুহূর্তে আমার এখানে দাঁড়িয়ে থাকা মানায় না, তাই আমি একরকম পায়ে শব্দ করেই বসার ঘরে গিয়ে বসলাম। একটু পরেই যখন ব্যোমকেশ এলো তখন বুঝতে পারলাম ও সময় ওখান থেকে সরে এসে ভালোই করেছি। একটু পরে বৌঠান এসে চা দিয়ে গেল। বলল, মাধবগড়ের জমিদারের চিঠি এসেছে, তোমাদের যেতে বলেছে। তৈরি হয়ে নাও ঠাকুরপো, আজই বেরোবে বলে মনে হয়। হ্যাঁ অজিত, আজই বেরোতে হবে। চিঠিটা দেখো, তাহলে বুঝতে পারবে। কাল রাতে এমনি কথাটা বলেছিলাম, অথচ আজ সকালে যে এমন একটা ব্যাপারে সে উপস্থিত হবে তা বুঝতে পারিনি। ব্যোমকেশ হাত বাড়িয়ে দিল। একটা খামের ভেতরে রয়েছে একটা চিঠি। মুখ খোলা খামটা খুলে চিঠিটা বার করতেই দেখতে পেলাম বেশ মোটা একটা কাগজ। তাতে হলদে ছাপ রয়েছে আর তার নিচের দিকে একটা স্বাক্ষর, হাতে লেখা, নমস্কার ব্যোমকেশবাবু, আশা করি আপনি ভালো আছেন। আপনার এবং আপনার স্ত্রী আর আপনার বন্ধু অজিতবাবুর সুস্বাস্থ্য কামনা করি। আপনি হয়তো আমায় চিনবেন না, আমি মাধবগড়ের বর্তমান জমিদার মাধব রায়। মাধবগড় আপনি এর আগে এসেছেন কিনা জানি না, তবে মাধবগড়ের কাছে আপনি এসেছিলেন। সেখানেই আমার এক পরিচিত ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হয়েছিল। একটি বিশেষ কেসের ব্যাপারে আপনি তাকে সাহায্য করেছিলেন এবং সেই সূত্রেই এই সমস্যায় পড়ে
প্রথমে তার সঙ্গে আলাপ করি আমি, এবং তিনি আপনাকে চিঠি লিখতে বলেন আমায়। আশা করি এই চিঠি পেয়ে আপনি চিঠির যথাযথ গুরুত্ব বিচার করে মাধবগড়ে আসবেন। আমি, আমার স্ত্রী, আমার ভাই এবং ভাইয়ের স্ত্রী সহ আমাদের ছেলে মেয়ে মিলিয়ে বাড়িতে মোট 10 জন থাকে। তবে বিগত কয়েকদিন ধরে যেন মনে হচ্ছে আমাকে কেউ যেন মারতে চায়। 3 দিন আগে আমি একটা হুমকি চিঠি পর্যন্ত পেয়েছি। চিঠিতে স্পষ্টভাবে লেখা আছে, আমি যে অন্যায় করেছি সেই অন্যায়ের যদি প্রতিকার না করি তাহলে বেশি দিন আমি আর বাঁচতে পারবো না। কিন্তু বিশ্বাস করুন ব্যোমকেশবাবু, জ্ঞান তো আমি অন্যায় করেছি বলে তো মনে পড়ে না। আবার এমনও হতে পারে আমি যা অন্যায় বলে মনে করছি না, অন্য কারোর কাছে হয়তো সেটা অন্যায় মনে হচ্ছে। তাই এমন অবস্থায় আমি কি করব কিছুই বুঝতে পারছি না। চিঠিটা পাওয়ার পর আমার স্ত্রী পর্যন্ত ভীষণ ভয়ে রয়েছে। তাই আপনাকে আমি আমার এখানে একবার অন্তত আসার জন্য অনুরোধ করছি। চিঠি পাওয়ার পরই যদি আপনি এখানে চলে আসেন তাহলে আপনি চিন্তা করবেন না, এখানে আসা যাওয়া থেকে শুরু করে আপনাদের সমস্ত খরচ আমার, এবং আপনি যে পারিশ্রমিক নেন তার পুরোটাই আপনি পাবেন। আপনাদের ভালোবাসা এবং স্বর্গীয় পিতামাতার আশীর্বাদে আমাদের জমিদারি আগের মতো না হলেও এখনো জমি জমা থেকে। এই জায়গাটা আমি আর পড়লাম না, শুধু উঠে দাঁড়িয়ে বললাম, মাধবগড় থেকে ফিরে এসে যদি বৌঠানকে নিয়ে কোথাও না যাও তাহলে কিন্তু বৌঠান এত সহজে ছাড়বে না। বৌঠানকে এত রাগ করতে কিন্তু আমি এর আগে কখনো দেখিনি। ব্যোমকেশ চেয়ারে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, বুঝলে অজিত, এই নারী জাতির রাগ ভাঙাতে কিন্তু বেশি সময় লাগে না। কোন প্রকারে হয় সেটার একটা মন্ত্র জানতে হয়। বিয়ে তো করলে না, তুমি আর কি বুঝবে। আমি উত্তর করলাম না। মাধবগড়ে যাওয়ার জন্য তৈরি হতে হবে। মাধবগড় যখন এসে পৌঁছলাম তখন কিন্তু পশ্চিম আকাশে সূর্য অস্ত যেতে শুরু করেছে। এদিকে ঘোড়ার গাড়ির চেয়ে গরুর গাড়ির চল বেশি। আমরা গরুর গাড়িতে উঠেছিলাম। গরুর গাড়ির কথাই লিখে দিয়েছিলেন জমিদার মশাই। রেল স্টেশনের কাছ থেকে গরুর গাড়ির ব্যবস্থা করে যখন উঠে বসলাম তখন গরুর গাড়ির গাড়োয়ান বললেন, কার কাছে যাচ্ছেন বাবু? জমিদার বাড়িতে মাধব রায়ের কাছে নাকি তার ভাই মোহন রায়ের কাছে? এ সমস্ত কথার উত্তর সচরাচর ব্যোমকেশ দিয়ে থাকে, কারণ আমি দেখেছি এমন লোকেদের কাছ থেকে কথাবার্তা বলে টুকিটাকি খবর সে বার করে আনতে পারে। তাই ব্যোমকেশ বলল, মোহন রায় আমাদের এখানে আসতে বলেছেন। একবার সামান্য পরিচিতি হয়েছিল সেই সূত্রে। আপনারা যাচ্ছেন বাবুরা যান, কিন্তু একটু সাবধানে বাবু থাকবে না। 2 দিন আগে জমিদার বাড়িতে নাকি লোক ঢুকেছিল। কেন ঢুকেছিল সে কথা অবশ্য কেউ জানে না, কিছুই নাকি হয়নি। অনেকেই মনে করে সেই লোক নাকি ওই বাড়িতে কাউকে খুন করতে ঢুকেছিল। তাহলেই বুঝুন ব্যাপারখানা। গাড়োয়ান কথাগুলো এমনভাবে বলল যে বুকের ভেতরটা কেমন করে উঠল। বললাম, সর্বনাশ, বাড়িতে কাকে মারতে ঢুকেছিল? মোহন রায়কে? কথাটা বলেই বুঝতে পারলাম ভুল হয়েছে। গাড়োয়ান যে আমার মুখের দিকে তাকালো আর ব্যোমকেশ যেভাবে আমার দিকে তাকালো সেটা হয়তো প্রাচীনকালে সাধু সন্তদের ভস্ম করে ফেলার মতো অগ্নিদৃষ্টি বলা চলে। কিন্তু মুখে কিছু বলল না। কথাটা ঢাকতে বলল, মোহনবাবু আমাদের চিঠি লিখেছিলেন, তাতেই বলেছিলেন তার বাড়িতে এমন উপদ্রব নাকি হচ্ছে। ও হুমকি চিঠিও তার বাড়িতে এসেছে, কিন্তু তাদের লক্ষ্য কি? ও বাড়ির ইতিহাসটা খুব একটা ভালো নয় বাবু। এই অমন কিছু যে হবে তা আগে থেকেই জানা ছিল। তাছাড়া আরো অনেক ব্যাপার আছে, আপনারা অত কিছু বুঝতে পারবেন না। ও বাড়িতে যান, তখন শুনবেন। ও কথা বলে আর আপনাদের মন মেজাজ নষ্ট করব না। তবে প্রয়োজন হলে আমার সঙ্গে দেখা করবেন, সব বলবো তখন আপনাদের। জমিদার বাড়ি থেকে একটু দূরে কদম গাছ তলায় আমায় পেয়ে যাবেন, ওখানেই আমার বাড়ি। ব্যোমকেশ একটু সামনের দিকে সরে গেল। একটা টাকার নোট দেখলাম চট করে গাড়োয়ানের হাতে গুঁজে দিল। এরপর গাড়োয়ান আর ব্যোমকেশ মিলে গলা নামিয়ে কি যে কথাগুলো বলল আমি নিজেও তা জানি না।
আমি গাড়ির পেছনের দিকে দাঁড়িয়ে পেছনের দিকে গ্রামের পথ দেখছিলাম। স্টেশনের দিকটাই বন, তাছাড়া সেখানে কয়েক ঘর রয়েছে বলে তো মনে হলো। কিন্তু আর একটু এগিয়ে মাটির রাস্তাটা যখন ঢালু হয়ে নেমেছে, সেদিকে ধানের জমি ছাড়া আর কিছু চোখে পড়ে না। অনেক দূর চলে যাওয়ার পরে আবার একটা বসতি চোখে পড়ল। তারপরে বুঝতে পারলাম এই হলো গ্রামের শুরু। দুপাশের গ্রামের বাড়ি ঘর ছাড়িয়ে আমাদের গাড়িটা যখন আরেকটু ভেতরে ঢুকেছে, তখন ভেতরের দিকে শুধু মাটির বাড়ি নয়, একটা দুটো ইটের তৈরি পাকা বাড়িও চোখে পড়তে লাগলো। তবে সে বাড়ি নতুন, তাছাড়া তার সংখ্যা খুবই কম। আর একটু এগিয়ে গিয়ে পথটা বাঁক নিয়ে যেখানটা এসে আমরা দাঁড়ালাম, সেটাকে কেউ বলে না দিলেও রাজবাড়ি কিংবা জমিদার বাড়ি বলেই মনে হবে। বড় একটা লোহার গেট, তবে জং ধরা। সে গেটের উল্টো দিকে একটা গোল টুলের কাছে এক পাহারাদার বসে খৈনি ডলছে। আমাদের দেখেই বোধহয় একটু কৌতূহলী হয়ে খৈনিটা তাড়াতাড়ি ডলে মুখে নিয়ে পড়ল। গাড়ির গাড়োয়ান নেমে নিজেই গিয়ে বলল, আজ সকালে বলছিলে না জমিদার বাড়িতে লোক আসতে চলেছে, তাদের নিয়েই চলে এলাম। দারোয়ান ব্যস্ত সমস্ত হয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। গেটটা খুলে দিতে দিতে বলল, গুস্তাখি মাফ করবেন বাবু, আসলে জমিদার বাবু বলেছিলেন আজ নয় আপনারা নাকি কাল আসবেন, তাই আমি ঠিক বুঝতে পারিনি। আসুন আসুন, আমি বাড়ির ভেতরে গিয়ে খবর দিই। দেখি আপনাদের ব্যাগপত্রগুলো আমায় দিয়ে দিন, আমি নিয়ে যাই। দারোয়ানের গলার স্বরে একটা হিন্দি টান রয়েছে। যারা হিন্দি ভাষায় কথা বলে তারা যখন অনেক দিন ধরে কোনো স্থানে থেকে বাংলা ভাষায় কথা বলতে থাকে, তখন তাদের ভাষার পরিবর্তন হলেও কোথায় একটা হিন্দি ভাষার টান থেকেই যায়। তবে দারোয়ানের কথা শুনে মনে হলো বছর কয়েক আগে সে এখানে এসেছে। যাই হোক, আপত্তি সত্ত্বেও সে আমাদের দুটো ব্যাগ দুই কাঁধে তুলে নিল। তারপর সামনের মস্ত বড় পথ ধরে এগোতে এগোতে সে বলতে লাগলো, দেখো দেখো কলকাতা সে বাবু লোক আ গয়ে। তার গলার জন্যই হোক কিংবা অন্য কারণেই হোক, আরেকটু পরেই দেখা গেল বাড়ির দোতলার ব্যালকনির দিক থেকে এক স্ত্রীলোকের মুখ উঁকি দিল। তারপরেই আবার মিলিয়েও গেল। একেতেই বিকেল হয়ে গিয়েছিল, এদিকে আস্তে আস্তে সন্ধেও হয়ে এলো প্রায়। চারপাশটা অন্ধকার। বাড়ির সামনে সোজা পথ চলে গেছে একদম বড় দরজার কাছ পর্যন্ত। দুপাশে বাগান, ফুলের বাগান আর তেমন নেই। বাড়ির পেছনের দিকে ফলের গাছপালা রয়েছে, সেগুলো অবশ্য পরে দেখতে পেয়েছিলাম। আমরা আরেকটু এগিয়ে গিয়ে দরজার কাছাকাছি এসেছি, এমন সময় একজন লোক বেরিয়ে এলেন। পোশাক ধুতি আর একটা ফতুয়া হলেও ব্যক্তিত্বে বেশ একটা কাঠিন্য ভাব রয়েছে, গলার স্বরও তেমন। সেভাবেই বললেন, নমস্কার, আমি সমুদ্র। আপনারা আসবেন তা মাধববাবু আমাকে কালকেই বলেছিলেন। আসলে চিঠিটা আমি কাল বিকেলের দিকে পোস্ট অফিসে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আজকের মধ্যেই যে আপনারা এসে পড়বেন সেটা আমি আন্দাজ করতে পারিনি। আসুন, ভালোই হয়েছে আজই চলে এসেছেন। চেহারায় কাঠিন্য থাকলেও গলার স্বর বেশ নরম, এবং তিনি বেশ শান্তভাবেই কথাগুলো বলে সামান্য হাসলেন। ব্যোমকেশও প্রতি নমস্কার করে আমাদের পরিচয় দেয়। তারপর আমরা ভেতরে গিয়ে ঢুকলাম। একটু পরে একজন কাজের লোক গোছের কাঁধে গামছা ফেলা বাসুদেব এসে আমাদের ব্যাগপত্র নিয়ে দোতলার একটা ঘরে নিয়ে গেল। তারপর সেখানেই আমাদের থাকার ব্যবস্থা করে দিয়ে বলল, ছোট দাদাবাবু বেরিয়েছেন একটা কাজে, তারা এখন বাড়িতে নেই। আপনারা এতটা পথ এসেছেন, খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন। সন্ধ্যের পর বড়বাবু ফিরলে তখন বড়বাবুর সঙ্গে দেখা করবেন ক্ষণ। আচ্ছা বাসুদেব, তোমার ছোট বাবু বড়বাবু কি মাঝে মাঝে বাইরে যায়? আর তার জমি জমা কাজকর্ম সমস্ত কিছু দেখাশোনা করে কে? কাজকর্ম ছোটবাবু বড়বাবু দুজনা মিলেই দেখাশোনা করে। হিসেবপত্র বাকি কাজকর্ম ওই যে আপনাদের সঙ্গে দেখা হলো ম্যানেজার বাবু, হ্যাঁ ওই ম্যানেজার বাবু সমুদ্র হালদার, উনি দেখাশোনা করেন। সমস্ত কিছু দেখাশোনার জন্যই তো একমাত্র তাকে এখানে নিয়ে আসা হয়েছে। তোমাদের বড়বাবুকে খুনের হুমকি চিঠি আর খুনের চেষ্টা করার কথা নিশ্চয়ই তুমি জানো, এ ব্যাপারে কিছু বলতে পারো? বাসুদেব একবার এদিক ওদিক দেখে নিল, তারপর দরজার কাছে গিয়ে অকারণেই দরজাটা ভেজিয়ে আমাদের সামনে এসে গলা নামিয়ে বলল, আমি জানি না, এতদিন ধরে এ বাড়িতে রয়েছি। এবারে ছোট্ট মেয়ে মল্লিকা, ছোট্ট দিদিমণির বিয়ের সময় তো সে কি ঝামেলা, তখন বুঝেছিলাম পরে সব কিছু ঠিকঠাক থাকবে না। এখন ওদের অবস্থা খারাপ হয়েছে, তাই এদিকে হাত বাড়াতে চাইছে।
কিন্তু কোনো লাভ হয়নি বলে এখন হাত বাঁকাতে শুরু করেছে। বুঝতে পারলাম জমিদার বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়, বেশ সমস্যা রয়েছে। বাসুদেব আরও কিছু বলতে যাবে, ঠিক তার আগেই একটা গলা শোনা গেল। কেউ যেন বলে উঠল, বাসুদেব, বাসুদেব কোথায় গেলি? আয় তো একবার। ছোট বৌদি ডাকছে, আমি যাই, নিশ্চয়ই কাজ আছে, এখন পরে কথা বলবো। আমি আপনাদের সব কথা বলবো। বড়বাবু আমায় বলেছেন আপনারা কলকাতার থেকে আসছেন এখানে আজকে। বাসুদেব আর কিছু বলল না, বেরিয়ে গেল। আমি আর বোমকেশ সামান্য কিছু খাবার খেয়ে তারপরে একটু বিশ্রাম নিতে লাগলাম। আর একটু পরেই অন্ধকারে নেমে এলো ঝুপ করে। দোতলার ঘর থেকে পেছনে জানলা দিয়ে বাড়ির পেছনের দিকটা দেখা যায়। সেদিকে তাকাতেই দেখতে পেলাম বাড়ির চৌহদ্দির বাইরের দিকটা অন্ধকারে যেন ঝাপসা হয়েছে। ওদিকে কিছু আছে বলে তো মনে হলো না, শুধু বোমকেশকে যেন ব্যাগের কাছে বসে ব্যাগ থেকে কি একটা বার করতে করতে বলতে শুনলাম, কেসটা জটিল বলে মনে হচ্ছে অজিত। মাধববাবু এমনি এমনি আমায় ডেকে পাঠাননি, তার প্রাণের ভয়ে বোধহয় নিজেদের লোকের থেকেই আছে। রাতের বেলা খাওয়া দাওয়ার সময় জানা গেল মাধববাবু ফিরেছেন, কিন্তু মোহনবাবু ফেরেনি। জমি বিষয়ে কি একটা জটিল সমস্যায় তাকে দিন দুয়েক বাড়ির বাইরে থাকতে হচ্ছে। রাতে খাওয়া দাওয়ার পর যখন মাধববাবুর ঘরে গিয়ে পৌঁছলাম, তখন দেখি সেখানে মাধববাবু ছাড়াও আর একজন স্ত্রীলোক রয়েছে। মাধববাবুর বর্ণনা এখানে দেওয়া দরকার। গায়ের রং ফর্সা, মাথার চুল মাঝারি আকারের, কানের কাজ পর্যন্ত এসে পড়েছে। অদ্ভুত ভাব রয়েছে, অদ্ভুত নমনীয়তা, এবং তার সঙ্গে চোখে মুখে ফুটে রয়েছে বিরক্তি। বোধহয় কোনো একটা ব্যাপারে তারা কথা বলছিলেন, সে সময় দরজায় ধাক্কা দিয়ে আমরা এসে পড়েছি। মাধববাবু বেশ লম্বা, চেহারাও ভালোর দিকেই বলা চলে। ধুতি আর পাতলা একটা ফতুয়া তার গায়ে রয়েছে। পাশে কাঠের চেয়ারে বসে থাকা মহিলাটির গায়ে বাড়িতে হল গয়নার বাহুল্য যত প্রবল, বোঝা গেল যে এই পরিবারের অর্থ আছে, এবং সেটাই বোধহয় দেখানোর একটা প্রচলন এই বাড়িতে রয়েছে। ভদ্রমহিলার গায়ে যে সমস্ত গয়না এখন রয়েছে, সেগুলো সচরাচর বাড়িতে থাকাকালীন কোনো কারণেই থাকে না। তাতে আমাদের কি প্রয়োজন? আমাদের যেটুকু দেখার ছিল সেটুকু দেখে নিলাম। মহিলার মাথার চুল বেশ লম্বা, তবে এখন তা খোপা করে রাখা হয়েছে। নমস্কার ব্যোমকেশবাবু, আশা করছি আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি। বাসুদেব আপনাদের ভালো করে আদর যত্ন করেছিল তো? আপনি কোনো চিন্তা করবেন না মাধববাবু, আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি। তাছাড়া এখানে বাসুদেব আমাদের সমস্ত রকম দেখাশোনা করেছে। আপনার সঙ্গে দেখা করার কথাই ভাবছিলাম, এখন সেটা হয়ে গেছে। আচ্ছা, আমাদের এখানেই হবে সমস্ত কথা? আমার কথার উত্তরটা মাধববাবু দেওয়ার আগে দিলেন তার পাশে বসে থাকা স্ত্রীলোকটি। বললেন, দেখুন ব্যোমকেশবাবু, এর যে সমস্ত কথা হবে তার সমস্তটা আমার সামনেই বলতে হবে। আসলে এমন একটা সমস্যা তৈরি হয়েছে, সেটা উনি একা কিছুতেই কিছু করতে পারবেন না। তাছাড়া এমন অনেক ব্যাপার আছে যেগুলো হয়তো উনি আপনাকে বলতে পারবেন না, তাই আমার সামনেই সমস্ত কথা বলা দরকার। দেখুন, আপনাদের আপত্তি না থাকলে আমার তাতে কোনো আপত্তি নেই। তাছাড়া আপনি থাকলে আমার সুবিধাই হবে, দুজনের সঙ্গে একসঙ্গেই কথা বলা যাবে, না হলে আবার আলাদা আলাদা করে কথা বলতে হবে। ব্যোমকেশের কথায় যেন ভদ্রমহিলা বেশ খুশি হলেন। এতক্ষণ তিনি বেশ শক্তমুখে একটা গাম্ভীর্যতা নিয়ে বসেছিলেন, কিন্তু এখন তার মুখে সামান্য একটা হাসি ফুটে উঠল। আমার কথা আগে থেকে শুনলে কি আর এই অবস্থা হতো? এমন সমস্যাই তৈরি হতো না আজকে। আহা, তুমি চুপ করো না, যা হয়েছে সেসব কথা এখন থাক না। ব্যোমকেশবাবুকে এখনই সব কথা খুলে বলা দরকার, না হলে যদি হুট করে আমার কিছু হয়ে যায়, তখন এই সমস্ত সম্পত্তি ওরা ওরা তোমায় কিছু ভোগ করতে দেবে না। দেবে না বললেই হলো? দেশে আইন আছে, আদালত আছে। তাছাড়া আমি তো এই কারণেই বলেছি তুমি উইলটা তৈরি করে রাখো, বুঝলে? তোমার ভাগের সমস্ত কিছু আমায় দিয়ে যাও, তারপর আমিও দেখব ওরা কি করে। আপনার কি কাউকে সন্দেহ হয়? আরও হয়েছে চিঠির কথা বলছিলেন, সেটা কি আপনার কাছে আছে এখন? মাধববাবু বোধহয় তৈরি ছিলেন। ব্যোমকেশ বলতেই সঙ্গে সঙ্গে সামনের টেবিলের একটা ড্রয়ার খুলে সেখান থেকে একটা কাগজ বের করে ব্যোমকেশের হাতে দিলেন। সেটা ব্যোমকেশ ভালো করে দেখল।
তারপর সে ওটা আমার হাতে চালান করে দিয়ে বলল, আজই ছিলাম, কারণ তারাও জমিদার বংশ, আমরাও জমিদার বংশ, পাল্টি ঘর। কিন্তু শেষের দিকে বাবার সঙ্গে বল্লভগড়ের তখনকার জমিদার অভিমন্যুর বাবা নিশিকান্ত রায়ের একটা ঝামেলা হয়, আর তারপরেই সবকিছু কেমন যেন পাল্টে গেল। যদিও জমি জমা নিয়ে সমস্যাটা হয়েছিল, কিন্তু আমার মনে হয় নিশিকান্তবাবু সমস্যাটা মিটিয়ে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু আমার বাবাই শেষ পর্যন্ত শেষ মুহূর্তে বেঁকে বসেছিলেন। তাই সম্পর্ক নষ্ট করে দেওয়ার সমস্ত চাপ আমার বোন মল্লিকার ওপরে এসে পড়ল। কিন্তু আর যাই হোক, সে তো ওই বাপেরই মেয়ে, তার ভেতরেও প্রবল জেদ ছিল। সেও পণ করে বসল, বিয়ে করতে হলে সে ওই অভিমন্যুকেই করবে, না হলে বিয়ে করবে না। আপনি হয়তো শুনলে বিশ্বাস করবেন না ব্যোমকেশবাবু, বছরখানেক আগে মল্লিকার বিয়ের মাত্র 1 মাসের মধ্যে হঠাৎ করে বাবা মারা গেল। বিয়ের সময় তুমুল ঝামেলা হয়েছিল। বাবা আবার মল্লিকার বিয়ে ঠিক করেছিলেন অন্য একজনের সঙ্গে। অথচ বিয়ের দিন সন্ধেবেলা মল্লিকা হঠাৎ আত্মহত্যা করার চেষ্টা করে। ফলে আমাদের পরিবারের মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যায়। বরপক্ষ বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। সমস্ত গ্রামের লোকেদের মাঝে সে এক একাকার অবস্থা। বরপক্ষের মতে যে মেয়ে এমন কাজ এখন করেছে, সে যে পরেও এমন কাজ করবে না তার তো কোনো ভরসা নেই। তারপর হঠাৎ করে অভিমন্যু আর তার কয়েকজন পরিচিত বন্ধু এসে পৌঁছালো। প্রবল ঝামেলা ঝগড়াঝাটি হয়েছিল, কিন্তু আমি আর আমার ভাই মোহন মল্লিকার পক্ষ নিয়েছিলাম। বাবার সঙ্গে বিরোধ করে সে সময় আমি আর মোহন মিলে মল্লিকার সঙ্গে অভিমন্যুর বিয়েটা দিয়েছিলাম। কিন্তু তখন তো আর বুঝতে পারিনি যে অভিমন্যু পরবর্তীকালে এমন হবে। পরে কি হয়েছিল? বাবা যে কথা জানতো সে কথা আমরা জানতাম না। আসলে বল্লভগড়ের রায় বংশের ভিত হঠাৎ নড়ে গিয়েছিল। তাদের অনেক জমি জমা কোনো কারণে তাদের হাতের বাইরে চলে যায়। তাছাড়া তাদের পরিবারের অর্থ যেমন ছিল তেমন তারা খরচও করত। তাই সেই অর্থ একসময় শেষ হয়েই এসেছিল। এক কথায় বলতে গেলে বেহিসেবে জীবনযাপনের জন্যই এমনটা হয়েছিল। এরপর আমার বাবা মারা যাবার মাসখানেক পরে নিশিকান্তবাবু মারা যায়। তখন সমস্ত কিছু অভিমন্যুর ঘাড়ে এসে পড়ে। আমাদের পরিবারের দিকে আমি, আমার ভাই আর আমার বোন রয়েছে, কিন্তু ওই পরিবারে অভিমন্যু একা। তাছাড়াও ওদের পরিবার অনেক বড়, অনেক আত্মীয় স্বজনও রয়েছে। এতদিন সে পরিবার চললেও এখন আর ভালোভাবে চলতে পারে না। তার মধ্যে নানান সমস্যা হতে থাকে। অভিমন্যু হঠাৎ মল্লিকাকে দিয়ে এই বাড়ির অংশ দাবি করে বসে। হয় সম্পত্তি, নইলে জমির অংশ তাকে দিতে হবে। এ নিয়ে একবার ওরা আমাদের বাড়িতেও এসেছিল, কিন্তু বাবা বোধহয় দূরদর্শী ছিলেন। তাই মৃত্যুর মাত্র সপ্তাহখানেক আগে উইল করে সমস্ত সম্পত্তি আমাদের দুজনের নামে এমনভাবে লিখে দিয়ে গিয়েছিলেন যাতে টাকা পয়সা ছাড়া আমরা ওই তরফে কিছু দিতে পারবো না। সেই কারণেই আপনি বলছিলেন আপনি সম্পত্তির কোনো অংশই আপনার বোনকে দিতে রাজি নন, নয় সেটা পারবেন না। পরে অবশ্য আমি খানিকটা নিমরাজি হলেও মোহন কিন্তু বিঁকে বসে। আসলে মোহন আমার মতো শান্ত স্বভাবের নয়। সে ভীষণ কঠিন ছেলে, তবে খারাপ ছেলে নয়। কিন্তু একবার তার যদি কোনো কিছুর প্রতি বিরক্তি কিংবা ঘেন্না হয়, তাহলে সে সেদিকে আর ফিরেও তাকায় না। তাছাড়া মোহনের সঙ্গে কয়েক মাস ধরে শকুন্তলারও একটু ঝামেলাই চলছে আর কি। কথাটা বলতে গিয়ে মাধববাবু একটু ইতস্তত বোধ করলেন। ব্যোমকেশ সোজাসুজি প্রশ্ন করল, দেখুন, আপনাকে কেউ খুন করতে চায়, সেটা খুঁজে বার করতে গেলে আমায় সবকিছু পরিষ্কার করে জানতে হবে, এবং জানতে হবে আপনার শত্রুদের তালিকা। আপনার স্ত্রীর কথা শুনে মনে হচ্ছে আপনার বোন মল্লিকা এবং তার স্বামী অভিমন্যু রায় এসবের সঙ্গে জড়িত থাকতে পারে। তাছাড়া আপনার বাড়ির কারোর প্রতি আপনার সন্দেহ হয়? না ব্যোমকেশবাবু, আমি এমনিতে কাউকে সন্দেহ করতে পারি না। বাড়ির লোকেরা তো দূরের কথা,
এমনকি বৈজয়ন্তী ওদের সন্দেহ করলেও আমার তেমন সন্দেহ হয় না। আমার নিজের বোন আমায় নিজে খুন করার চেষ্টা করবে, এটা হতে পারে না ব্যোমকেশবাবু। খুন করার চেষ্টা হয়েছে? দিন কয়েক আগে রাতের বেলা বাড়িতে লোক ঢুকেছিল। আমাদের দারোয়ান হনুমান সিং বিশ্বস্ত। সে মাঝে মাঝে একটু সময়ের জন্য ঘুমিয়ে অবশ্য পড়ে, বুঝতেই তো পারছেন এটুকু তো হয়ই। কিন্তু হনুমান সিং ঠিক বুঝতে পেরেছিল। তার চিৎকারে আমাদের ঘুম ভেঙে যায়, আর তারপরেই বাড়ির পেছনের দিক দিয়ে কেউ যেন একটা পালিয়ে যায়। তবে লোকটা যে আমাকেই মারতে ঢুকেছিল সে ব্যাপারে আমি হলফ করে বলতে পারছি না। কিন্তু ঘটনাটা কিন্তু ওই চিঠিটা পাওয়ার পরেই হয়েছে। তার মানে ব্যাপার বেশ জটিল। বাড়ির সবার সঙ্গে আমায় আলাদা আলাদা করে কথা বলতে হবে মাধববাবু। আজ তো রাত হয়ে গেছে, থাক, কাল না হয় সকালে কথা বলব। আর আপনার ভাই মোহনবাবু কবে ফিরবেন? উত্তরের কাছে একটা জমির ব্যাপার নিয়ে তাকে কিছুদিন থাকতে হয়েছে। আপনি আসবেন বলে আমি চলে এলাম। কাল সকালে আবার আমি বেরোবো। কালকের মধ্যে কাজ শেষ না হলে পরশুদিন সকালে। এরপরে আর কিছু কথা হলো না। আমি আর ব্যোমকেশ সেই ঘর ছেড়ে বেরিয়ে এলাম বাইরের দিকে। কিন্তু দরজাটা ঠেলে বাইরে বেরোবার সময় হঠাৎ করেই মনে হলো একটা পায়ের নুপুরের শব্দ করে কেউ যেন অন্য পাশে চলে গেল, আর তারপরেই একটা দরজা বন্ধ হওয়ার শব্দ। ব্যোমকেশ একবার মুখ তুলে তাকালো বাইরের দিকে, তারপর যেন নিজের মনে বলতে লাগলো, মাধববাবুর স্ত্রী বৈজয়ন্তী দেবীর পায়ে। ও, তার মানে আর কার পায়ে নুপুর আছে? রাতের বেলা কিছু লেখালেখির পর ব্যোমকেশ আমায় বলল, কি বুঝলে অজিত? দেখো, বুঝলাম বাড়িতে মাধববাবুর সূত্র ব্যাপার ঘটল। কোথা থেকে যেন একটা চাপা শীষের শব্দ শুনতে পেলাম। আমি আর ব্যোমকেশ দুজনেই চমকে উঠলাম, কিন্তু বিছানা ছেড়ে আমার উঠতে ইচ্ছে করল না। দেখলাম ব্যোমকেশ টেবিল থেকে উঠে জানলার কাছে গিয়ে জানলার পাল্লাটা আস্তে আস্তে ফাঁকা করতেই বাইরে থেকে চাঁদের আলো এসে পড়ল বাড়ির ভেতরে। ব্যোমকেশ স্থির হয়ে দাঁড়িয়ে রইল জানালার কাছে। তারপর একসময় পাল্লা বন্ধ করে যখন টেবিলের দিকে এগোলো, তখন আমার চোখ আবার ঘুমে জুড়িয়ে গেছে। পরদিন সকালে আমাদের সঙ্গে প্রথম দেখা হলো ছোট জমিদার মোহন রায়ের স্ত্রী শকুন্তলা দেবীর সাথে। তিনি নিজেই আমাদের ঘরে এসেছিলেন। দরজার কাছে এসে তিনি দরজায় ধাক্কা দেন। ব্যোমকেশ টেবিলে বসেছিল। সে বলল, ভেতরে আসুন, দরজা খোলা আছে। মহিলা ভেতরে এলেন। তার শান্ত নিরীহ মুখ, পোশাক আশাকে এবং প্রসাধনে তেমন বাহুল্য নেই। আগের দিন বৈজয়ন্তী দেবীকে দেখে তার কাছে এই স্ত্রীলোকটিকে অতি সাধারণ বলেই মনে হয়। সাধারণ পোশাক, তবে মুখটা বেশ সুন্দরী বলা চলে, তবে একটা ফ্যাকাশে ভাব রয়েছে। ভেতরে ঢোকার সময় নুপুরের শব্দটা শুনতে পেয়ে হঠাৎ করে কাল রাতের কথাটা মনে পড়ে গেল। আপনি হয়তো এই সময় ব্যস্ত, আপনাকে বিরক্ত করলাম না তো? না না, আসুন না, কিছু কথা আছে আপনার সাথে। আমি নিজেই আপনার সঙ্গে কথা বলতাম, আপনি যখন এসেছেন ভালোই হয়েছে। বলুন। আপনি যা জানেন সবটা যদি খুলে বলেন ভালো হয়। দেখুন, বাড়িতে কি হচ্ছে তা আমি একেবারে বুঝতে পারছি না। মাসখানেক ধরে এসব শুরু হয়েছে। রাতের বেলা বাড়ির বাইরে কেউ ঘুরে বেড়ায় বলে মাঝে মাঝে মনে হয়, জানেন, আমার অনেক সময় রাতের দিকে ঘুম হয় না। তাছাড়া উনি মাঝে মাঝে বাড়ি ফেরেন না, রাতের বেলা বাইরেই থাকেন, আর তখন আমায় একাই থাকতে হয়। মেয়েটা যখন ছিল তখন আলাদা কথা, কিন্তু মেয়েটা এখন দিন কয়েকের জন্য আমার বাপের বাড়ি গিয়েছে। এমনকি বড় দিদির ছেলেও তার সঙ্গে গিয়েছে। আসলে আমার বাপের বাড়ির ওখানে বড় একটা মেলা হয়, তো এখন সেখানেই ওদেরকে নিয়ে গেছে আমার বাবা মা। বড় দিদি প্রথমে আপত্তি করেছিল, কিন্তু বড় দাদা বাবুর কাছে তাকে হার মানতে হয়। কয়েকদিনের মধ্যেই ওরা চলে আসবে। আচ্ছা, এসব ব্যাপারে আপনার কি সন্দেহ? মাধববাবুকে কেউ মারতে চাইছে, কিংবা কিংবা মাধববাবুর ছেলেকে কেউ ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা? কাউকে সন্দেহ হওয়ার কথা আমি বলবো না, আবার আবার যেন মনে হয় এ বাড়িতে সবাই একটা করে রহস্য নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউই ভালোভাবে কোনো কিছু বলে না, কারোর সঙ্গে তেমন কথাবার্তা হয় না, অথচ তাই না জেনে শুনে কাকে সন্দেহ করব বলুন তো?
আপনাদের ম্যানেজার বাবু এ বাড়িতে কতদিন হলো এসেছেন? এক মুহূর্তের জন্য মনে হলো ম্যানেজারের কথা শুনে ভদ্রমহিলার চোখের দৃষ্টি সামান্য উজ্জ্বল হলো। তিনি বললেন, মাস চারের মতো হবে। ম্যানেজার বাবু আগে এখানে মাঝে মাঝে আসতেন, কিন্তু ওনার স্ত্রীর শরীর অসুস্থ হওয়ার পর তাকে নিয়ে পুরোপুরিভাবে এখানে চলে এলেন। আসলে বড় দাদার সঙ্গে ম্যানেজার বাবুর সম্পর্কটা একটু আলাদা, আর তারা একরকম বন্ধুই বলা যেতে পারে। ম্যানেজার বাড়িতে সমস্ত দিকটাই দেখাশোনা করেন। তাছাড়া শুনেছি প্রয়োজনে জমি জমা খরচপাতি সবকিছু তিনি দেখে থাকেন। তবে তার স্ত্রীর অসুস্থতার জন্য এখন তিনি কয়েকটা দিন বাড়িতেই আছেন। আপনার সঙ্গে মানে যদি কিছু মনে না করেন, মোহনবাবুর সম্পর্কটা ঠিক কেমন? যেমন হওয়া উচিত তার সম্পূর্ণ তেমন না হলেও খুব একটা খারাপ নয়। আপনি তো আছেন, অনেক কিছুই জানতে পারবেন যেগুলো হয়তো আপনার এই কেসের ব্যাপারে সাহায্য করবে। তাই নিজেই আগে থেকে এলাম। দেখুন, এই সম্পত্তি কিংবা কোনো কিছুতেই আমার কোনো লোভ নেই। আমার মেয়েটাকে নিয়ে আমি যদি বাড়ি থেকে চলে যেতে পারতাম তাহলে সবচেয়ে বেশি খুশি হতাম আমি, কিন্তু ওরা আমায় যেতে দেবে না। তাছাড়া বড় দাদা যতটা ভালো ততটা উনি নন, এটুকুই বলতে পারি। তবে বড় দাদাকে উনি খুন করার চেষ্টা করতে পারেন না। উনি আর যাই করুক না কেন, বড় দাদাকে বড্ড ভালোবাসত। বড় দাদাকে খুন করতে বাইরের কেউ চেয়েছে, সে বাড়ির কেউ নয়। এ ব্যাপারে আপনি এত নিশ্চিন্তভাবে কি করে বলছেন? কারণ আমার মনে হয় এইসব কিছুর পিছনে ম্যানেজার বাবুর কোনো রকম হাত রয়েছে। ম্যানেজার বাবু এ বাড়িতে আসার পর থেকে কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু হচ্ছে। বড় দাদার উপর আক্রমণ মাসখানেক আগে থেকে হলেও সমস্যাটা কিন্তু শুরু হয়েছে আরো আগে। আমার সন্দেহ ব্যোমকেশ বাবু এই ম্যানেজার বাবু কিছু করেছে। তাছাড়া ম্যানেজার বাবু মাঝে মাঝে এখান থেকে কলকাতায় ফিরে যায়, হতেই পারে বাইরের কোনো লোক। এই কথাটা যে আমার মাথাতে আসেনি এমনটা কিন্তু নয়। সবাই এই বাড়ির লোক, শুধুমাত্র ম্যানেজার বাবু এবং তার বউ বাইরের লোক। ব্যোমকেশ বলল, আপনার সন্দেহের সঠিক কোনো প্রমাণ থাকলে আমায় জানাবেন শকুন্তলা দেবী। তবে তদন্ত যখন আমায় করতেই হবে, সবার সঙ্গে কথা বলবো, তখনই বোঝা যাবে। আর হ্যাঁ, মোহনবাবু ফিরলে আমার সঙ্গে একটু কথা বলতে বলবেন। শকুন্তলা দেবী উঠে পড়লেন। একটা ব্যাপার শুনে আশ্চর্য হলাম ম্যানেজার বাবুর কথা শুনে। তার চোখে যেমন একটা উজ্জ্বল ভাব এসেছিল, ঠিক তেমনই মোহনবাবুর কথা শুনেও সেটা এলো। তাহলে কি ম্যানেজার বাবু আর মোহনবাবু দুজনকে চিনি অপরাধী বলে মনে করেছেন? কিন্তু ম্যানেজার বাবুর কথাটা বলতে পারলেও মোহনবাবুর কথাটা বলতে পারলেন না। ব্যোমকেশের সঙ্গে বিভিন্ন কেসে বিভিন্ন লোকেদের উপর নজর রাখতে হয়। শকুন্তলা দেবী বেরিয়ে যেতেই ব্যোমকেশ বলল, কি বুঝলে হে অজিত? ভদ্রমহিলা ম্যানেজার বাবুর সঙ্গে সঙ্গে মোহনবাবুর ব্যাপারেও কিছু একটা বলতে চাইছিলেন, কিন্তু বললেন না। শুধু তাই নয়, ভদ্রমহিলার সঙ্গে সম্পর্কটা খুব একটা ভালো নয়, সে প্রসঙ্গ তিনি একবারও তুললেন না। এবং আরেকটা ব্যাপার বেশ বোঝা গেল, নিজের মেয়েকে তিনি খুব ভালোবাসেন। যদিও এটাই স্বাভাবিক, তবুও নিজের মেয়ে ছাড়া বোধহয় মাধববাবুর ছেলেকেও তিনি প্রচণ্ড ভালোবাসেন। একটা গন্ডগোল আছে অজিত, কোথাও একটা গন্ডগোল আছে। এখনো অনেকের সঙ্গে কথা বলতে হবে। তুমি বেরিয়ে পড়ো, বুঝলে? কদমতলায় খোঁজ নাও, ওই গারোয়ানকে পাওয়া যায় কিনা। ব্যোমকেশের কথায় একটু পরেই বেরিয়ে এলাম। বেরোবার আগে বাসুদেব সকালের চা জলখাবার খাইয়ে দিল। বেরোবার সময় দেখা হলো ম্যানেজার বাবুর সাথে। তিনি বললেন, অজিতবাবু, সকাল সকাল কোথায় চললেন? আপনাদের সঙ্গে তেমনভাবে কথা হলো না। আসলে আমার স্ত্রীর শরীর খারাপ নিয়ে এতটা ব্যস্ত হয়ে রয়েছি যে ঘর ছেড়ে কোথাও বেরোতেও পারছি না। আরে না, তাতে কোনো অসুবিধে নেই, একটু এদিক ওদিক বেরিয়ে আসি। আসলে সকালের দিকে হাঁটাহাঁটির একটু অভ্যেস আছে তো, এখানে গ্রামের দিকে জায়গাটা ভালো, তাই একটু বেরোলাম। মাস 2-3 আগে আমি যখন এখানে প্রথম আসি তখন আমি ওটাই করতাম, তবে এখন আর সময় হচ্ছে না। যান, আপনি ঘুরে আসুন। ব্যোমকেশবাবু কি ওপরে আছেন? ব্যোমকেশবাবুর সঙ্গে একবার দেখা করে আসি। আমার সঙ্গে কথা বলে ম্যানেজার বাবু সিঁড়ির দিকে চলে গেলেন।
আমি বাইরে বেরোতেই হনুমান সিং আমায় দেখতে পেয়ে বলল, বাইরে যাবেন দাদাবাবু? হ্যাঁ, একটু বাইরে যাব, ঘুরে দেখব আর কি। আচ্ছা হনুমান সিং, আমায় একটা কথা বলবে? বাড়িতে যেদিন বাইরে থেকে লোক এসেছিল সেদিন তুমি কি প্রথম তাকে দেখেছিলে? হনুমান সিং কথা শুনে আমার দিকে এগিয়ে এলো। খৈনি খাওয়া হলুদের দাঁত বেরিয়ে এলো। তাছাড়া হনুমানের চেহারাটা বেশ, হাতে পাকা বাঁশের লাঠি। আরে আমি দেখবো না তো আর কে দেখবে বাবু? আমি তো এখানেই বসেছিলাম রাতের বেলা, ওই ছোট্ট জায়গায়। মাঝে মাঝে শুয়ে পড়ি, তখন সেই দিন আকাশে চাঁদের আলো রয়েছে। এখানে বসে আছি, কি মনে হতে লাঠিটা হাতে নিয়ে উঠে গেলাম বাড়ির পেছনের দিকটা। সঙ্গে বড় দা বলে বাইরে বেরিয়ে এলাম। কদমতলা খুঁজে পেতে কিন্তু খুব একটা কষ্ট হলো না। গারোয়ানকে বাড়িতে পাওয়া গেল। আমায় দেখে হাসি মুখে বলল, আমি জানতাম বাবু আপনি আসবেন। কেন জানি মনে হচ্ছিল একটু পরে এলে আর আমাকে পেতেন না। আসলে এক্ষুনি তো গাড়ি নিয়ে বেরিয়ে যেতাম। শোনো, তোমার সঙ্গে একটু কথা ছিল, মানে এখানেই। জমিদার বাবুর বাড়ির লোকেদের ব্যাপারে তো জানি বাবু, সবই জানি। আপনি এক কাজ করুন, এই আমি পাশের গ্রাম ওই বল্লভপুরে একটা কাজ আছে, ওখানে যাব। আপনি আমার সঙ্গে বরং গাড়িতে চলুন, যেতে যেতে কথা হবে। গাড়িতে কিছু ধানও আছে, ওখানে আর কি নিয়ে যেতে হবে। তবে আপনার কোনো অসুবিধা হবে না, এ ফাঁকে একটু ঘুরেও আসতে পারবেন আপনি। কথাটা খারাপ মনে হলো না। বিশেষ করে পাশের গ্রাম বল্লভপুরেই তো মাধবের বোন মল্লিক রায় এবং ওই যে পরিবার নিয়ে কথা হচ্ছিল সেই পরিবারের লোকেরা থাকে। একবার যদি বুঝিয়ে সুঝিয়ে গারোয়ানকে দিয়ে জমিদার বাড়ির কাছাকাছি ঘুরে আসা যায় তাহলে আপত্তি কোথায়? কথাটা ভেবে রাজি হয়ে গেলাম। গারোয়ানও তার গরুর গাড়িতে ধান তুলে আমার একটা বসার জায়গা করে দিল তার পাশেই। তারপরে উঠে বসে গাড়ি ছুটিয়ে দিল বল্লভপুরের উদ্দেশ্যে। একটু রোদ এই যা, বাকি গোটা পথটা খারাপ লাগলো না। আর সেই পথে গারোয়ানের মুখে শুনতে পেলাম সেই জমিদার বাড়ির কথা। বাড়ি ফিরে এলাম যখন, তখন দুপুর পেরিয়ে বিকেল হতে শুরু করেছে। এত দেরি হবে ভাবতে পারিনি। তাছাড়া বেশ কয়েকটা কাজও করেছি। উপরের ঘরে যেতে যেতেই দেখা হয়ে গেল বাসুদেবের সঙ্গে। আমায় বলল, ভারী চিন্তায় ফেলে দিয়েছিলেন বাবু, এই সকালে বেরিয়েছেন এখনো ফেরেননি। খাওয়া নেই দাওয়া নেই, আপনার সঙ্গে যে বাবু এসেছে সে তো আপনার জন্য অপেক্ষা করছে। তাহলে আপনাদের খেতে দিয়ে দিই। হাত পা ধুয়ে এলাম। আমার জন্য ব্যোমকেশ অপেক্ষা করছিল। আমি বাসুদেবকে বলে আমাদের খাবারটা ঘরে আনিয়ে নিলাম। খেতে বসে ব্যোমকেশ বলল, নতুন কোনো খবর আছে নাকি অজিত? নতুন তেমন কোনো খবর জানা যায়নি, তবে গরুর গাড়ির অন্যান্য লোকেদের কাছ থেকে কিছু কথা জানা গেছে। তা খুব একটা ভালো না এই ছোট জমিদার, মানে মোহনবাবুর স্বভাব চরিত্র খুব একটা ভালো নয়। নানা স্থানে বিশেষ কিছু স্ত্রী লোকেদের সঙ্গে তার সম্পর্কও আছে। মাধববাবুর ব্যাপারে তেমন কিছুই শোনা যায়নি, তবে তিনি অতিরিক্তই ভালো মানুষ এবং শান্ত প্রকৃতির বলেই সবাই জানে। তবে তার স্ত্রী বৈজয়ন্তী সম্পূর্ণ তার উল্টো। গ্রামের লোকেদের মধ্যে বৈজয়ন্তী লোভী প্রকৃতির স্ত্রী। তার সঙ্গে যে মাধব রায়ের বিয়েটা কি করে হলো সে ব্যাপারে গ্রামের লোকেদের বেশ খানিকটা সংশয় আছে। তাছাড়া সন্ধ্যাবেলা মোহনবাবু এবং মাধববাবু ফিরে এলেন। ফেরার একটু পরে মোহনবাবু নিজেই আমাদের ঘরে এলেন। তার চেহারায় মাধববাবুর মতো একটা ভাব থাকলেও মুখটা যেমন তেমন শক্ত, চোখের দৃষ্টি উজ্জ্বল, যেন সব সময় উল্টো দিকে। নমস্কার, শুনলাম আপনি নাকি আমার খোঁজ করছিলেন। আপনার দাদা মাধববাবু তার চিঠিতে আমায় ডেকে পাঠিয়েছেন এখানে। আশা করি জানেন এই ব্যাপারটা ভালোভাবেই। জানি, তবে দাদাকে এটাও আমি বলেছি যে শুধু শুধু ভয় পাওয়ার কোনো দরকার নেই। কেউ হয়তো মজা করার জন্য কিংবা আমাদের ভয় দেখানোর জন্য এমন কিছু করছে, তাই শুধু শুধু ভয় পেয়ে কি লাভ? আপনার সত্যি সত্যি মনে হয় কেউ মজা করার জন্য এসব করেছে? এমনভাবে এত কষ্ট করে বইয়ের পাতা থেকে খবরের কাগজ থেকে শব্দ কেটে তারপর চিঠি পাঠানো, তাছাড়া বাড়িতে রাতের বেলা ঢুকে আসা, সে ব্যাপারে তো আপনি জানেন। এসব এমনি? আমার মনে হয় ওটা চোর হবে, তাড়াতাড়ি পালিয়ে গিয়েছিল বলে হনুমান সিং বুঝতে পারেনি। আমার মনে পড়ল হনুমান সিং বলেছিল
সেই লোকটাকে পাঁচিলের দিক থেকে বাড়ির দিকে নয়, বরং বাড়ির দিক থেকে পাঁচিলের দিকে যেতে দেখেছিল। এই কথাটা ব্যোমকেশকে বলতে একেবারে ভুলে গিয়েছি। তার মানে আপনি মনে করেন এসব কিছুই নয়, আপনার দাদাকে কেউ মারতে চায় না, শুধু শুধু তিনি ভয় পাচ্ছেন। দেখুন, যেখানে জীবন নিয়ে ব্যাপার সেখানে তো আমি আর এভাবে কিছু বলতে পারি না। তবে আমার মনে হয় না তাদের ওপর কেউ এমনভাবে আক্রমণ করতে চাইবে। তাছাড়া দাদা তেমন কোনো ব্যাপারেই থাকে না যে তার শত্রু হবে। কেউ যদি আমার ওপরেও আক্রমণ করতে চায়, তাও না হয় একটা কথা ছিল, জমি জমা নিয়ে কিংবা বিভিন্ন কারণে আমি বাইরে নানা মানুষের সঙ্গে ভালো মন্দভাবে মিশি, বুঝতেই পারছেন। আপনারা কি কাউকে সন্দেহ করেছেন? এখনো করতে পারিনি, তবে আপনার দাদা এবং আপনার বৌদির সন্দেহের তালিকায় কিন্তু আপনার বোন মল্লিকা রায় রয়েছেন। শুধু মল্লিকা নয়, আমার তো মনে হয় ম্যানেজার এ বাড়িতে যে রয়েছে আর কি, সেও কোনো অংশে কম নয়। অতি চতুর প্রকৃতির লোক। দাদা তাকে চট করে বিশ্বাস করে ফেলেছে। আসলে দাদার স্বভাবটাই ওরকম, চট করে সকলকেই বিশ্বাস করে ফেলে। আমার তো মনে হয় মল্লিকা না হলে ওই ম্যানেজার, এই দুজনের মধ্যে কেউ কাজটা করতে পারে। হয়তো ভয় দেখিয়ে দাদার কাছে কোনো কাজ হাসিল করতে চাইছে, আর না হলে মল্লিকা হাসিল করতে চাইছে সমস্ত সম্পত্তি। বেশ মোহনবাবু, আপনার কথা আমার কাজে লাগবে। যদি আর কিছু আপনার মনে হয় তাহলে আমায় বলতে পারেন। মোহনবাবু চলে যেতেই ব্যোমকেশ আবার সেই খাতাটা নিয়ে বসে পড়ল। আমি আস্তে আস্তে তাকে বললাম, সবাইকেই তো মোটামুটি জেরা করা হয়ে গেল, তাহলে এবার তোমার কাউকে সন্দেহ হচ্ছে? ও হ্যাঁ, ম্যানেজার বাবু বাকি আছে। সন্দেহের তালিকায় যারা রয়েছে তাদের সবাইকেই জেরা করা হয়নি, এখনো বাকি রয়েছে। কিন্তু ম্যানেজার বাবুর সঙ্গে তার ঘরে কথা বলতে পারলে ভালো হয়। কাল সকালে একবার দেখা যাবে, কি বলো? ব্যোমকেশের কথায় আমি সম্মতি জানালাম। পরদিন সকালে ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলার কথা, কিন্তু বিছানা থেকে নেমে এগোতে যাব এমন সময় দরজার কাছে হঠাৎ নুপুরের মতো পায়ের শব্দ শুনতে পেয়ে ঝট করে বাইরে বেরিয়ে এলাম। কিন্তু বাইরে বেরিয়ে কাউকে আর দেখা গেল না। শুধু দেখলাম মোহনবাবুর ঘর যেখানে, সেই ঘরের দরজাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। ব্যোমকেশ আস্তে আস্তে বলল, ম্যানেজার বাবু একতলার ঘরে রান্নার লোক মাধবচরণ, বাসুদেব, মালি এবং দারোয়ানের ঘর। একতলার উপর তলায় শুধু মাধব রায়, মোহন রায় এবং আমাদের থাকার ঘর। আর একটা ব্যাপার ব্যোমকেশ, নূপুর কিন্তু শুধু শকুন্তলা দেবী নয়, বৈজয়ন্ত দেবীর ভাইও আছে। ব্যোমকেশ কোনো কথা বলল না, তার মুখে একটা রহস্যময় হাসি দেখা গেল। তবে আমি বুঝতে পারছিলাম মাধব রায়ের কেসটা আরো জটিল হয়ে উঠেছে। পরদিন সকালে কিন্তু ঘুম থেকে উঠতে হলো একটু আগে আগেই, ব্যোমকেশের ধাক্কাধাক্কি শুনে। হঠাৎ করে চোখটা খুলেই দেখতে পেলাম ব্যোমকেশ আমার মুখের উপর ঝুঁকে দাঁড়িয়ে। আমি কিছু বলার আগেই ব্যোমকেশ বলল, অজিত, তাড়াতাড়ি একবার নিচে এসো, ম্যানেজার বাবু খুন হয়েছে। ব্যোমকেশের কথাটা যেন গরম লোহার শলাকার মতো আমার কানের ভেতরে গিয়ে বিঁধল। চট করে বিছানা ছেড়ে নেমে পোশাকটা কোনো রকমে বদলে নিয়ে নিচের দিকে গেলাম। একতলায় বেশ লোকজনের কোলাহল শুরু হয়েছে, বাড়ির লোকেরাই শুধু রয়েছে। বাইরে বোধ হয় খবরটা এখনও বেরোতে পারিনি। পাহারাদার একপাশে লাঠি হাতে দাঁড়িয়েছিল, আমাদের দেখতে পেয়ে হুড়মুড় করে ছুটে এলো। আমি মুখে আঙুল দিয়ে তাকে চুপ করতে বললাম। ব্যোমকেশ সামনের দিকে এগিয়ে গেছে। প্রথমবার বোধ হয় বাড়ির সবাইকে এমনভাবে এক জায়গাতে দেখতে পেলাম। অস্থির লোকেরা বাড়ির একতলার লম্বা বারান্দার মতো জায়গাতে দাঁড়িয়ে আছে। শকুন্তলা দেবী, বৈজয়ন্ত দেবী দুজনেই সেখানে দাঁড়িয়ে। ম্যানেজারের বউ অসুস্থ, সে ঘুমোচ্ছে, তাকে ডাকা যায় না। একজন ডাক্তার এসেছে, ইনি বোধহয় মৃতদেহ পরীক্ষা করছে। বাকি সকলেই থমথমে মুখে দাঁড়িয়ে। আমাদের এগোতে দেখে আমাদের দিকে এগিয়ে এলেন মাধব রায়ের ভাই মোহন রায়। বললেন, এটা কি হয়ে গেল বলুন তো ব্যোমকেশ বাবু?
ভয়ে আমরা সকলেই একটু যে চিন্তায় ছিলাম। কিন্তু তাহলে হঠাৎ করে এমনটা। ব্যোমকেশ কিছু বলল না, সামনের দিকে এগিয়ে ভালো করে মৃতদেহটা দেখতে লাগলো। মৃতদেহে ঠিক ঘাড়ের কাছে ছুরিটা বসানো হয়েছে, অর্থাৎ বোঝা যায় পেছনের দিক থেকে কোনোভাবে আঘাত করা হয়েছে। অন্তত সেটাই তো সেই মুহূর্তে মনে হলো। ডাক্তার এতক্ষণ ধরে পরীক্ষা করছিল, এবারে বলল, ঘাড়ে আঘাতটার জন্যই তো মারা গেছে। পোস্টমর্টেম করলে আরও ভালোভাবে সব কিছু বোঝা যাবে। এখনই পুলিশে খবর দেওয়া প্রয়োজন। পুলিশ এলে গোটা ব্যাপারটা সামলানো যাবে। পুলিশে খবর দিলে পরে বাড়ির সবাইকে নিয়ে টানাটানি করবে, আর এমন অবস্থা সেটা। কি হয়েছে তাতে? একটা খুন হয়েছে তাই পুলিশকে খবর দেওয়া প্রয়োজন। পুলিশ যদি না আসে তাহলে পরে ব্যাপারটা জানাজানি হলে আমরা সকলেই সমস্যায় পড়তে পারি। আসল অপরাধীকে সেটা বের করবে পুলিশ। আপনি কি বলেন ব্যোমকেশবাবু? ব্যোমকেশ কিন্তু কোনো কথা বলছিল না, ভালো করে কি যেন দেখার চেষ্টা করছে। তবে সে যে কি দেখছিল সেটা আমি নিজেও জানি না। আমি দাঁড়িয়েছিলাম এক পাশে, আমার পাশেই দাঁড়িয়েছিল বাগানের মালি আব্দুল খাঁ। আস্তে আস্তে বলল, বাবু, কাল রাতে আমি বাইরে বেরিয়েছিলাম, তখন ম্যানেজার বাবুকে বাইরে একবার ঘোরাঘুরি করতে দেখেছি। তখন ভাবলাম কোনো কাজের জন্য হয়তো বাইরে আছে, কিন্তু তারপর তো আর কিছুই বুঝতে পারিনি বাবু। রাতের বেলা কোনো চিৎকার চেঁচামেচিও হয়নি। দেখেছিলে? তাও কখন বলো তো? তা তো অনেক রাতের দিকে হবে। আমার ঘুম ভেঙে যেতে আমি দরজা খুলে বাইরে বেরিয়ে এসেছিলাম। আমি আর আমাদের গ্রামের লোক মাধবচরণ, আমরা এক ঘরেই থাকি বাবু। আপনি হয়তো জানেন। আমি দরজাটা আস্তে আস্তে করে খুলে বাইরে বেরিয়ে আসতে যাব, এমন সময় দেখলাম বাইরে কে যেন বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে? কোন দিকে? আব্দুল খাঁ প্রথমে ঠিক করতে পারল না। একবার দেখালো সিঁড়ির দিক থেকে উল্টো দিকে ম্যানেজার বাবুর ঘরের দিকে, আর একবার বলল যে ম্যানেজারের ঘরের দিক থেকে বাইরের দিকে গিয়েছিল। আসলে সে ঘুমের চোখে দেখেছিল, তাই ব্যাপারটা খেয়াল করেনি। আমরা কথা বলছি, ব্যোমকেশ কিন্তু এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে। একটু পরে ব্যোমকেশ প্রথম কথা বলল, মাধববাবু, পুলিশে খবর দেওয়া প্রয়োজন। পুলিশ না এলে এই ব্যাপারটা অন্যদিকে যেতে পারে। তাছাড়া ম্যানেজার বাবু খুন হয়েছে এই বাড়ির কেউ হোক কিংবা বাইরের কেউ হোক, সেটা জানা দরকার কে করেছে। মাধববাবু কিন্তু কথা বলছিলেন না, চুপ করে দাঁড়িয়েছিলেন। বাকি সকলেই এখানে রইল। সকলকে যার যার ঘরে পাঠিয়ে দিয়ে আমি, ব্যোমকেশ আর মাধববাবু মৃতদেহের পাহারায় রইলাম। আব্দুল খাও বসেছিল বারান্দার কাছে। হনুমান সিং বেশ থতমত খেয়ে গেছে, আর তাছাড়া মাধবচরণ রান্নার কাজে চলে গেছে। এখানে তো বসে থেকে হবে না, বেলা বাড়ছে, রান্নাবান্নাও করতে হবে। কথায় কথায় ব্যোমকেশকে বললাম, কিন্তু আমরা এখানে এসেছিলাম মাধববাবুকে কেউ আক্রমণ করতে পারে তার জন্য। হঠাৎ করে ম্যানেজার বাবুকে কেউ খুন করতে যাবে কেন? অজিত, কাল রাতে ম্যানেজার বাবু ছাড়া আরও একজন বাইরে বেরিয়েছিল, এবং যিনি বাইরে বেরিয়েছিলেন তিনি একতলার কেউ নন। এমনকি কাল রাতে বাড়ির বাইরে থেকে কেউ যে বাড়ির ভেতরে এসেছে সে ব্যাপারেও আমি নিশ্চিন্ত। আর ওই নূপুরের শব্দ কাল রাতে আমি শুনতে পেয়েছি। কথাটা শুনে অবাক হয়ে গেলাম। ব্যোমকেশ দেখলাম আব্দুল খাঁ আর হনুমান সিংকে কি যেন বুঝিয়ে দিচ্ছে। তারপরে মাধববাবুকে নিয়ে আমরা উপরে চলে এলাম। হনুমান সিং আর আব্দুল খাঁ মৃতদেহের পাহারায় রইল। সেটা স্পর্শ করতেও বারণ করে দিল ব্যোমকেশ। এদিকে বৈজয়ন্তী দেবী আর শকুন্তলা দেবী ভেতরে গিয়ে ঢুকলেও তারা গিয়েছে ম্যানেজার বাবুর স্ত্রীর ঘরে। তিনি তখনও গভীর ঘুমে কাতর। ডাক্তারের সঙ্গে এর ফাঁকে ব্যোমকেশ কথা বলেছিল। সেই ডাক্তারই তাকে দেখিয়েছে তার হৃদযন্ত্রের কোনো একটা সমস্যা হয়েছে। বেশি উত্তেজনা, বেশি কথাবার্তা কিংবা কোনো কিছুই তিনি নিতে পারেন না। তাই আগে শহরে ছিলেন, সেই কারণেই তাকে সেখান থেকে সরিয়ে এখানে আনা হয়েছে। তার ঘরে কারোর আসা যাওয়া বারণ। ম্যানেজারবাবু তা নিয়ে এমনিতেই চিন্তায় ছিলেন।
আমরা তিনজন যখন উপরে চলে এলাম তখন মাধববাবু এই প্রথম কথা বললেন। আমি ভাবতে পারছি না যে সমুদ্রকে কেন কেউ এভাবে মারতে যাবে। খুন করার মোটিভটা আমি নিজে এখনো বুঝতে পারিনি, তবে কাল রাতে যেই খুন করুক না কেন তার সঙ্গে বাড়ির কারোর হাত রয়েছে। কথাটা শুনে মাধববাবু হঠাৎ করে ব্যোমকেশের দিকে ঘুরে তাকালেন। ব্যোমকেশ শক্ত গলায় বলল, দেখুন, আপনাদের পরিবারের মধ্যে এখনো কয়েকটা এমন ব্যাপার রয়েছে যেগুলো আসলেই আমি বুঝে উঠতে পারিনি। তার সঙ্গে হয়তো ম্যানেজার বাবুর খুনের সম্পর্ক থাকলেও থাকতে পারে, তাই এটা আমার জানা প্রয়োজন। আপনার ভাই মোহনবাবুর সঙ্গে শকুন্তলা দেবীর সম্পর্কটা খুব একটা ভালো নয়, অথচ মোহনবাবুর সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছি মোহনবাবু কোনোভাবে খারাপ নন। তাছাড়া মোহনবাবুর ব্যাপারে আপনাদের এলাকায় এবং আশেপাশে তার চরিত্র নিয়ে বেশ কিছু কথা ছড়িয়ে থাকলেও বাদবাকি কোনো কারণেই কিন্তু মোহনবাবুর উপর আমি সন্দেহ করতে পারছি না, একমাত্র সম্পত্তির ব্যাপার ছাড়া। আর তেমন হলে তিনি আপনাকে খুন করবেন, ম্যানেজার বাবুকে খুন করবেন না। ম্যানেজার বাবু আপনাদের পারিবারিক কেউ নন এবং সম্পত্তিতে তার কোনো ভাগের অংশ নেই। ম্যানেজার বাবু শুধু এই বাড়িতে থাকেন এবং আপনার সঙ্গে ম্যানেজার বাবুর সম্পর্ক ভালো। তাহলে ম্যানেজার বাবু খুন হওয়ার পেছনে মোটিভটা কি? ম্যানেজার বাবু এমন কিছু জানতেন যেটা আমি কিংবা অন্য কেউ জানতে পারলে সমস্যা হতো। আমি সে বিষয়ে কিছু জানি না ব্যোমকেশ বাবু। আদতাই সঙ্গে করে ছুরি নিয়ে এসেছিল এবং সেটা নিয়ে গেছে, না হলে এমন কোথাও ফেলেছে যেখান থেকে সেটা উদ্ধার করা যাবে না, কারণ মৃতদেহর আশেপাশে ছুরিটা ছিল না, মানে বুদ্ধি করেই সেটা নিয়ে গেছে। এবার সমস্যা হলো হনুমান সিংহের চোখ ফাঁকি দিয়ে বাড়ির ভেতরে এর আগেও কেউ ঢুকেছে, আপনি বলেছেন সেটা আপনাকে আক্রমণ করার জন্য, কিন্তু আমার সেটা মনে হয় না, কারণ হনুমান সিং যখন লোকটিকে দেখেছে তখন। ব্যোমকেশ আমার দিকে তাকাতেই আমি বললাম, তখন লোকটি বাড়ি থেকে পাঁচিলের দিকে চলে যাচ্ছিল। যদি কিছু করার হতো তাহলে সে তার আগেই করতে পারত, তখনও হনুমান সিং তাকে দেখেনি। তার মানে এটাই দাঁড়ায় যে এই বাড়ির কারোর সঙ্গে সে দেখা করতে এসেছিল, কিন্তু এই বাড়িতে বাড়ির বাইরের লোক বলতে তো একমাত্র সমুদ্র রয়েছে, মানে আমাদের ম্যানেজার। দেখুন ম্যানেজার বাবু, বাড়িতে আসার মাস দুয়েক পর থেকেই কিন্তু এই সমস্ত ব্যাপার শুরু হয়েছে। সম্পত্তির দিক, জমিজমা, সমস্ত দিকটাই ম্যানেজার বাবু মাঝে মাঝেই দেখাশোনা করেন। এই মুহূর্তে তার স্ত্রীর শরীর অসুস্থতার জন্য সে বিষয়টা থেকে দূরে থাকলেও আমি সে খবর পেয়েছি। এ বাড়িতে ম্যানেজার বাবু সকলের কাছেই একটু সন্দেহের ব্যক্তি, শুধুমাত্র আপনি ছাড়া। এবার সমস্যা হলো, কাল রাতে বাড়িতে যে এসেছিল সে কার সঙ্গে দেখা করতে এসেছিল? হয়তো ম্যানেজার বাবুর সঙ্গে, আর তারপর কোনো কারণে কথা কাটাকাটি কিংবা অন্য কোনো কারণে তাকে আক্রমণ করে, নাকি অন্য কিছু। কিন্তু ম্যানেজার বাবু বাইরে কারো সঙ্গে দেখা করবে কি কারণে? উদ্দেশ্যটা কি? মাধববাবুকে দেওয়া হুমকি চিঠি। মাধববাবুকে দেওয়া হুমকি চিঠি কোনো বাংলা বই কিংবা খবরের কাগজ থেকে কেটে নেওয়া হয়েছে। আর ম্যানেজার বাবুর ঘরে আমি একবার গিয়েছিলাম, তার ঘরে বই না থাকলেও খবরের কাগজ কিন্তু আছে। হনুমান সিং এর কাছ থেকে জানা গেছে ম্যানেজার বাবু প্রতি সপ্তাহে স্টেশনের কাছে যেত খবরের কাগজ নেওয়ার জন্য। তার মানে আমায় যে হুমকি চিঠি দিয়েছিল সেটা সমুদ্র, মানে ম্যানেজার দিয়েছিল? আমি আর ব্যোমকেশ দুজনেই তাকালাম মাধববাবুর দিকে। তবে মাধববাবুর মতো আমি নিজেও অবাক হয়েছিলাম ব্যোমকেশের মুখে এই কথাটা শুনে। মাধববাবুকে ভয় দেখাতে কেন যাবে ম্যানেজার বাবু, যেখানে ম্যানেজার বাবু তার জন্য এখানে এসেছে? তাহলে কি এর ভেতরে অন্য কিছু আছে? ঘন্টা দুয়েকের মধ্যে পুলিশ অফিসার এলেন, তার সঙ্গে একজন কনস্টেবল। মোহনবাবু আর বাসুদেব তাদের সঙ্গে গেল। এখান থেকে থানা ঘণ্টাখানিকের দূরত্বে। ওরা গরুর গাড়িতে গেলেও পুলিশ অফিসার কিন্তু এসেছেন থানার গাড়িতেই। মৃতদেহতে কেউ হাত দেয়নি তো এর মধ্যে? না, মৃতদেহ কাউকে ছুঁতে দেওয়া হয়নি। আপনি মৃতদেহ পোস্টমর্টেমের ব্যবস্থা করলে ভালো হয়।
আসলে যদিও মনে হচ্ছে ঘাড়ের কাছে আঘাতেই খুন হয়েছে, তবু পুলিশ অফিসার একটু সন্দিগ্ধ চোখে ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, আমায় কি করতে হবে সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। আপনি কে শেখানোর? উনি এ বাড়ির কেউ হন না, উনি আমাদের অতিথি আর দাদার বন্ধু স্থানীয়। দাদার আহ্বানেই বাড়িতে এসেছেন। উনি হলেন কলকাতার বিখ্যাত গোয়েন্দা ব্যোমকেশ বক্সী। সামান্য ভুল হলো, আমি গোয়েন্দা নই, আমি সত্যান্বেষী মাত্র। ততক্ষণে পুলিশ অফিসারের মুখটা সামান্য হাঁ হয়ে গেছে। তিনি সামনে এগিয়ে এসে ব্যোমকেশের একটা হাত ধরে বলল, একদম খারাপ ভাববেন না ব্যোমকেশবাবু, আমি তো আপনাকে এভাবে কখনো সামনাসামনি দেখিনি। তাছাড়া আমি ছিলাম পুরুলিয়ার দিকে কিছুদিন, মানে কয়েক মাস আগে এখানে বদলি হয়েছি। আপনার অনেক নাম শুনেছি ব্যোমকেশবাবু, আপনার সঙ্গে যেভাবে দেখা হয়ে যাবে সেটা ভাবতেই পাচ্ছি না। আপনি যখন এখানে আছেন তখন আমায় আর চিন্তাই করতে হবে না। না না, তেমন ব্যাপার নয় মিস্টার। আপনি আপনার কাজ করুন, মৃতদেহ নিয়ে যান, পোস্টমর্টেমের ব্যবস্থা করুন, আর যত তাড়াতাড়ি সম্ভব পোস্টমর্টেম রিপোর্টটা আমায় জানাবেন। কারণ আমার মনে হচ্ছে এই ম্যানেজার বাবুর খুনের সঙ্গে আরো কয়েকটা ব্যাপার জড়িয়ে আছে। সচরাচর যেটা হয়ে থাকে এখানেও সেটাই হলো। ব্যোমকেশ পুলিশ অফিসারের সঙ্গে একপাশে সামনের উঠোনের বাগানের দিকটায় গিয়ে কথাবার্তা বলতে লাগলো। একটু পরে কনস্টেবলদের সাহায্যে মৃতদেহ তুলে নিয়ে যাওয়া হলো গাড়িতে। একটা শোকের পরিবেশ নেমে এলো। তবে সবচেয়ে অসহ্য ব্যাপারটা হলো ম্যানেজার বাবুর স্ত্রীকে এর মধ্যে একবারও জাগানো হয়নি এবং তিনি কিছুই জানেন না। ঘরে এসে ব্যোমকেশকে বললাম, ব্যোমকেশ, ম্যানেজার বাবু যে মারা গেলেন তার স্ত্রীকে এখনো কিছুই জানানো হয়নি তো? ব্যাপারটা একটু অন্যরকম বলে মনে হচ্ছে না? ফেরার সঙ্গে সঙ্গেই আমার দেখা হলো বৈজয়ন্তী দেবীর সঙ্গে। তিনি তখন রীতিমতো রেগে মেগে চিৎকার করে কাজের লোক বাসুদেবকে কি যেন বলছিলেন। তুমি গেলে তারপর থেকে এমনটা চলছে। বৈজয়ন্তী দেবীর ঘর থেকে নাকি কে কি চুরি করেছে, তার ঘর থেকে নাকি একটা সোনার হার পাওয়া যাচ্ছে না, আর তার সন্দেহ কাজের লোক বাসুদেব কাজটা করেছে। অথচ বাসুদেব হলফ করে বলছে এত বছর সে বাড়িতে আছে, একটা কিচ্ছু চুরি করেনি, তবে এখন সোনার হার কেন চুরি করতে যাবে? আর কি বাকি আছে বলো তো? হুমকি, চিঠি, খুন, চুরি, এরপর শুধু একটাই, একটা সুতো এখনো মেলাতে পারছি না। ম্যানেজার বাবুকে খুন করার পেছনের উদ্দেশ্য কিছু থাকতে পারে, সেটা মিলে গেলেই হয়ে যাবে। বাহ, সবকিছু তুমি মিলিয়ে ফেললে, অথচ আমায় কিছু বললে না। খবর আছে বল্লভপুরের জমিদার বাড়িতে গিয়েছিলাম, সেখানে মল্লিকা। সেই সমস্ত কিছুর মধ্যে নেই, যে আছে সে হলো অভিমন্যু। তার কথাতেই মল্লিকা দেবী এখানে এসেছিল, সম্পত্তি দাবি করেছিল, কিন্তু এখন সেই সমস্ত ব্যাপার থেকে দূরে সরে গেছে। আমি যে খবর সংগ্রহ করেছি বল্লভপুরে গিয়ে, সেই খবর তুমি এখানে বসে আমার উপর দিয়ে কি করে জানতে পেলে? অনুমান। তবে খবরটা সংগ্রহ করা তোমার প্রয়োজন ছিল, তুমি নিজে না করলে আমি তোমায় সে কথাই বলতাম। আর তোমার হয়তো মনে আছে আমি তোমায় বল্লভপুরে যাওয়ার কথা বলেছিলাম, বাকি কাজটা তুমি নিজে নিজেই করে ফেললে, সেটা ভালোই হয়েছে। এবার আমার একটা কথা শোনো, বৈজয়ন্তী দেবীর সমস্যাটা বোধহয় মিটবে না। তিনি বোধহয় আজকালের মধ্যে এখান থেকে বাপের বাড়ি চলে যাওয়ার পরিকল্পনা করবেন। তুমি একটা কাজ করবে, কদমতলার গারোয়ানকে ভালো করে বুঝিয়ে বলে রাখবে এই বাড়ির উপর নজর রাখতে, এই বাড়ি থেকে বাইরে বেরোলেই যেন এই খবর দেয়। তারপর ব্যোমকেশ যে যে কথাগুলো আমায় বলল, সেসব শুনে আমি কিন্তু অবাক হয়ে গেলাম। এ বাড়িতে আমি আর থাকবো না। যে বাড়িতে এখন খুন হয়, আবার আমার সোনার জিনিসও চুরি গিয়েছে, সেখানে তো আমি থাকবোই না। আমার সমস্ত কিছু নিয়ে আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। আরে এখন এমন করো না তুমি। দেখো, এমন একটা সময় এরকম করলে তো আমাদের সমস্যা আরো বাড়বে। তাছাড়া তুমি যদি চলে যাও তাহলে তো পুলিশ যা করবে তা আমি পরে দেখে নেব, কিন্তু এখন এখান থেকে আমাকে যেতেই হবে। না হলে এই বাড়িতে থাকলে এরপরে আমিও তো মরে যাব। আমি বেশ বুঝতে পারছি। না, এখানে আর থাকবো না। মাধববাবু আর বৈজয়ন্তী দেবীর মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল, তা আমাদের ঘর থেকে শোনা যাচ্ছিল। একটু পরে মাধববাবু আমাদের ঘরের দরজায় এসে ধাক্কা দিলেন। ব্যোমকেশবাবু, এমন অবস্থা বুঝতেই তো পারছেন, কি করি বলুন তো? এখন আমার তো মাথাতে কিছুই আসছে না।
দেখুন, এই অবস্থায় বাধা দেওয়াটা ঠিক নয়। আপনি ওনাকে যেতে দিন, সমস্ত কিছু মিটলে আবার উনি ফিরে আসবেন, সমস্যা নেই তাতে। ঠিক আছে, আপনার যখন এমন মনে হচ্ছে তবে তাই হোক। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি অবাক হলেও খুব একটা হলাম না, কারণ ব্যোমকেশের কাছে অনেকগুলো কথা এর মধ্যেই শুনেছিলাম। কিছুক্ষণের মধ্যেই বৈজয়ন্তী দেবী একটা গরুর গাড়ি ডেকে রওনা দিলেন, আর আমি সব কিছু ঠিক করে রেখেছিলাম। গরুর গাড়ি বেরিয়ে যেতেই কদমতলার সেই গরুর গাড়িতে তার পিছু নিলাম আমি। এদিকে কি হলো আমার তা জানা নেই। গরুর গাড়ি অনেকটা দূরত্বে চলতে লাগলো। বৈজয়ন্তী দেবীর বাড়ির পাশের গ্রাম বল্লভপুর ছাড়িয়ে তার পরের গ্রাম। ততক্ষণে বিকেল নেমে এসেছে। গরুর গাড়ি চলতে চলতে বল্লভপুরের পথ পেরিয়ে পাশের গ্রামের কাছাকাছি যাওয়ার আগেই গরুর গাড়িটা দাঁড়িয়ে পড়ল। আমিও আমাদের গরুর গাড়ির গাড়োয়ানকে গাড়ি দাঁড় করাতে বললাম। দেখি বৈজয়ন্তী দেবী পথের মাঝে নামল। তারপর পথের একপাশের একটা ছোট্ট জায়গা থেকে কে যেন উঠে এলো চট করে। গরুর গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে আবার আমাদের যাত্রা শুরু হলো। চলতে চলতে গরুর গাড়ি কিন্তু পাশের গ্রাম পেরিয়ে গেল। আমার গাড়োয়ান বলল, এই পথে কোথায় যাচ্ছে জমিদার গিন্নি? তার গাঁ তো আমরা পেরিয়ে এলাম। যেখানে যাচ্ছে যাক, শুধু আমাদের সেই জায়গাটা দেখে আসতে হবে, তাহলেই হবে। গাড়োয়ান আমার কথায় সায় দিল। আর একটু এগিয়ে গিয়ে আমরা একটা বাড়ির কাছাকাছি এসে পড়লাম, যেখানে ওরা নামলো। আর আমরা গাড়ি ঘুরিয়ে রওনা দিলাম পেছনের দিকে। ব্যোমকেশকে গিয়ে খবরটা জানাতে হবে। পরদিন আবার পুলিশ এলো, তার সঙ্গে একজন উকিল। জানতে পারলাম ইনি হলেন রায়বাড়ির পারিবারিক উকিল। তিনি এখান থেকে অনেক দূরত্ব থাকেন, কলকাতার দিকে। এখন নানা কাজে তাকে ব্যস্ত থাকতে হয়, কিন্তু এই বাড়ির সমস্ত কাজকর্ম তিনিই দেখেন। আমরা সকলে বসলাম। একটু অবাক হয়ে শকুন্তলা দেবী বললেন, কি ব্যাপার, আপনি কি কিছু বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। এমন কয়েকটা ব্যাপার আমাদের সামনে এসেছে যেগুলো আসলে আপনাদের সবার মেনে নেওয়াটা সহজ হবে না। কিন্তু আপনারা কি সন্দেহ করে এসেছেন, আমিও যে করিনি তা নয়। কিন্তু বল্লভপুরের জমিদার বাড়ি এবং মল্লিকা রায়ের ব্যাপারে খোঁজ খবর করতে গিয়ে কয়েকটা ব্যাপার জানার পরে আমি বুঝতে পেরেছি কোথাও গন্ডগোল রয়েছে। যাই হোক, এবার আসি ম্যানেজার বাবুর কথায়। ম্যানেজার বাবু অর্থাৎ সমুদ্র হালদার বাবু আসলে ছিলেন একটু অন্য ধরনের। ওনাকে সচরাচর সাধারণভাবে পুরুষের তালিকায় আমরা ফেলতে পারতাম না। এর মাঝে এখানে আসার পরে তিনি যেখানে থাকতেন সেই এলাকায় আমার পরিচিত একজনকে চিঠি লিখে আমি একটা ব্যাপার জানার চেষ্টা করেছিলাম। সেই চিঠি আমার কাছে ম্যানেজার বাবুর মৃত্যুর আগের দিন সন্ধ্যাবেলায় আসে। চিঠি আমি পাঠিয়েছিলাম আমাদের মালি আব্দুল খাঁকে দিয়ে। সেই চিঠি পৌঁছে দেয়। তাছাড়া বাকিটুকুতে আমায় সাহায্য করেছেন পুলিশ অফিসার। আমার বলতে আপত্তি নেই, সমুদ্রবাবুর নারীদের চেয়ে পুরুষের প্রতি বেশি আকৃষ্ট ছিলেন, অর্থাৎ তিনি ছিলেন সমকামী। আর এই বাড়িতে আরও একজন সমকামী রয়েছেন, যার জন্যই তিনি কিন্তু এখানে এসেছিলেন। একটা ব্যাপারে আমি প্রশ্ন মনে করেছিলাম যে তার স্ত্রীর অসুস্থতার জন্য তিনি এখানে এসে রয়েছেন। তারপরে জানা যায় তিনি কিন্তু এখানে আরো আগে থেকে থাকতেন। তখন বেশি সময় থাকতেন না, তবে তারপর এখানে পুরোপুরিভাবে চলে আসেন। আমি কি ঠিক বলছি মাধববাবু? শেষের দিকে ব্যোমকেশের গলাটা কেমন যেন কঠিন হয়ে আসে। মাধববাবু মাথা নিচু করে ফেললেন, বললেন, সমুদ্র আসলে আমার বন্ধু ছিল। আগে যখন কলকাতার দিকে আমি নানান রকম কাজে যেতাম তখনই আমার ওর সাথে পরিচয় হয়। সমুদ্র যে আমার মতোই সেটা আমি বুঝতে পেরেছিলাম। তারপর থেকেই আমার সমুদ্রের প্রতি আকর্ষণটা বাড়ে। আমি তাই ওকে ম্যানেজার করে আমাদের এখানে নিয়ে আসি। ওর স্ত্রীর জন্য ওকে মাঝে মধ্যেই ফিরে যেতে হতো। আসলে সমুদ্রের স্ত্রী একটু রুগ্ন ধরনের ছিল, মাঝে মাঝেই অসুস্থ থাকতো। এসব ব্যাপারে সে কোনো কিছুই জানতো না।
তারপর মল্লিকার বিয়ে হয়ে যাওয়ার পর আমি চেয়েছিলাম সমুদ্র এখানেই থাক। কিন্তু আপনি কি করে জানলেন ব্যোমকেশ বাবু? কি করে জানলেন আপনি? আর কথা বলতে পারল না মাধববাবু। তার কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। ঘরের মধ্যে থাকা বাকি সকলে কেমন যেন স্তম্ভিত হয়ে বসে আছে। শুধু মোহনবাবু যেন অবাক হয়নি। আরও কয়েকটা ব্যাপার আছে যেগুলো আমি এই মুহূর্তে বলতে চাইছি না। তার মধ্যে দু একটা কথা শকুন্তলা দেবী এবং মোহনবাবু দুজনের। আসল যেটা বলার সেটা হলো ম্যানেজার বাবুকে মারার কারণ। আমি তো এখন এটাই বুঝতে পারছি না। দেখো, ম্যানেজার বাবু মাধববাবুর মধ্যে সম্পর্ক থাকতেই পারে, সেটা তাদের ব্যক্তিগত। কিন্তু কিন্তু তাই বলে ম্যানেজার বাবুকে খুন করতে যাবে কেন কেউ? মাধববাবুকে এমন কেউ খুন করতে গিয়েছিল যে জানতো মাধববাবুর সঙ্গে ম্যানেজার বাবুর সম্পর্ক, এবং ম্যানেজার বাবু আরও একটা ব্যাপার জানতে পেরে গিয়েছিলেন, আর সেই জন্যই ম্যানেজার বাবুকে খুন করার প্রয়োজনীয়তা হয়ে পড়েছিল। কোন ব্যাপারটা? ম্যানেজার বাবুর ঘরে খবরের কাগজ থাকত। তিনি খবরের কাগজ পড়তেন, আর তার স্ত্রীর অসুস্থতার সময়ও তিনি কাজকর্ম করতেন, এবং তার ঘরে যাওয়ার সুযোগ সকলের অবাধ ছিল তার স্ত্রীকে দেখার ছুতোয়। অপরাধী সেই সময় তার ঘরে গিয়ে সেখান থেকে খবরের কাগজ এনে তারপর সেগুলো কেটে তৈরি করেছিলেন, কারণ হাতের লেখা লুকিয়ে রাখার প্রয়োজন ছিল তার। আরেকটা কারণ হতে পারে তিনি ভালোভাবে লিখতে জানতেন না। এ বাড়িতে তো একমাত্র লিখতে জানে না যে সেটা হলো বর্দি। মাধব অবাক হয়ে তাকিয়ে রইল ব্যোমকেশের দিকে। ব্যোমকেশের মুখে একটা অদ্ভুত হাসি। আমি জানি আপনার একবারও সন্দেহ হয়নি মাধববাবু, কিন্তু এই কথাটাই ঠিক। আসলে আপনাকে হুমকির চিঠি পাঠানো, ম্যানেজার বাবুকে খুন করা, সব কিছুর পেছনে রয়েছে বৈজয়ন্তী দেবী নিজে। কিন্তু এসবের পিছনে শুধু সে একা নেই, আছে তারই এক পরিচিত যার সঙ্গে তার এক সময় প্রণয়ের সম্পর্ক ছিল। কিন্তু আপনার সাথে বিয়ে হওয়ার পর থেকে সম্পর্কে ব্যাঘাত ঘটে, তবে 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 সেই সম্পর্ক কিন্তু চলছিল। সেই সম্পর্ক চলার সবচেয়ে বড় প্রমাণ আপনি নিজেও জানেন মাধববাবু। তার মানে আপনি বলতে চাইছেন আমি যেটা সন্দেহ করেছিলাম সেটা নয়? তার মানে বড় দিদির সঙ্গে? আপনার সঙ্গে মোহনবাবুর সম্পর্কটা যে কারণে খারাপ হয়েছে তেমন কোনো ব্যাপার এই বাড়িতে নেই। সরাসরি সে কথা আমি খুলে বলছি না, কারণ আপনি মোহনবাবু, মাধববাবু তিনজনে সেটা বুঝতে পারতেন। সত্যি বলতে ব্যোমকেশ কি বলছিল আমি নিজেই বুঝতে পারছিলাম না। তারপরে ব্যোমকেশ বলল, প্রথম বাড়িতে যখন আক্রমণ হয় তখন আক্রমণটা ছিল মিথ্যে। হনুমান সিং যাকে দেখেছিল সে বাড়ি থেকে প্রাচীরের দিকে চলে যাচ্ছিল, অর্থাৎ যে কাজের জন্য সে এসেছিল সেই কাজ সম্পন্ন হয়েছিল। হনুমান সিং যদি রাতে ম্যানেজার বাবুর ঘরে আলোচনা দেখেছিল, এবং সেটা দেখে আমারও মনে হয়েছিল যে ম্যানেজার বাবুর কাছেই লোকটি এসেছিল। কিন্তু আসলে ম্যানেজার বাবু আগেই বুঝতে পেরেছিলেন বাইরে থেকে ও এসেছে, এবং সেই জন্য আলো জ্বালিয়ে সে বাইরে বেরিয়ে দেখার চেষ্টা করেছিলেন। এবং সেই সময় সে দেখতে পায় একজনকে, যে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে গিয়েছিল, এবং সেই সিঁড়ির উপরের দিকে উঠে গিয়ে তাকে দেখার চেষ্টা করতে গিয়ে একটা ব্যাপার বুঝতে পেরেছিল ম্যানেজার বাবু, যে উঠে যাচ্ছে তার পায়ে নূপুর আছে। ম্যানেজার বাবুর সঙ্গে আমার সামান্য কথা হয়েছিল, কিন্তু সেই সামান্য কথার মধ্যেও একটা ইঙ্গিত তিনি আমায় দিয়েছিলেন। এবার সেই ম্যানেজার বাবুর খুনের ব্যাপারে ওই প্রেমিকের সঙ্গে মিলে তিনি ম্যানেজার বাবুকে খুন করেন, কারণ ম্যানেজার বাবু বুঝতে পেরেছিলেন। ওই জন্যই এই সমস্ত সম্পত্তির দিকে হাত বাড়িয়ে রয়েছেন, এবং তাই জন্যই বারবার মাধববাবুকে চাপ দিতেন মাধববাবুর অংশটা বৈজয়ন্তী দেবীকে লিখে দেওয়ার জন্য। কিন্তু পুলিশ আসা এবং এখানে আমি যে কিছু একটা বুঝতে পেরেছি সেটা বোধহয় বৈজয়ন্তী দেবী বুঝতে পেরেছিলেন, তাই তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এবং পালিয়ে যাওয়ার সময়
গয়নাগাটি আর টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়ে। নিয়ে কোন জায়গায় গিয়ে আছেন সে জায়গায় পুলিশের পাহারা রয়েছে। তার মানে আমার সমস্ত সম্পত্তির জন্য? বৈজয়ন্তী দেবী হয়তো প্রথমে ব্যাপারটা তেমনভাবে ভাবেননি। পরে তার সেই পুরনো প্রেমিকের সঙ্গে হঠাৎ করে সাক্ষাৎ হয়ে যাওয়ায় পুরনো সেই ব্যাপারগুলো তার মাথায় আবার নাড়া দিয়ে ওঠে, আর সেই পুরনো প্রেমিকার সঙ্গে পালিয়ে যায়। তবে তারা সবাই পুলিশের নজরে আছে, তারা নিশ্চয়ই ধরা পড়বে। ম্যানেজার বাবুকে তাহলে খুন করেছিল শুধুমাত্র একটা কারণে? আর খুনের অস্ত্র খুনটা করলো কিভাবে? ম্যানেজার বাবু যে রাতে খুন হয় সে রাতে অনেকক্ষণ পর্যন্ত আমি জেগেছিলাম। জানালার পাল্লা বন্ধ থাকলেও অল্প হাওয়ায় জানালার পাল্লা একবার খুলে যায়, আর ঠিক তখনই আমি দেখেছিলাম দুজন ওই পাঁচিলের দিকে গিয়েছিল। তাদের মধ্যে একজন আবার ফিরে আসে। আমি দরজার কাছে গিয়ে ভালো করে কান পাতি, আর দুপুরের শব্দ শুনতে পেয়েছিলাম। কিন্তু এখানে আসল সমস্যা হলো নুপুর পরে দুজন বৈজয়ন্তী দেবী আর শকুন্তলা দেবী। বারবার আমাদের কথাবার্তার মাঝে মাঝে কেউ শুনত যার পায়ে নুপুর আছে। পরে আমার শকুন্তলা দেবীকে সামান্য সন্দেহ হলেও তিনি যে নিজেই একটা ব্যাপার নিয়ে দ্বন্দ্বে রয়েছেন সে কথা আমি পরে বুঝতে পেরেছিলাম। যাই হোক, আসল অপরাধী ধরা পড়েছে এবং পুলিশের সাহায্যে সেও দ্রুত ধরা পড়বে। মাধববাবু, আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনাকে কেউ আক্রমণ করার চেষ্টা কিংবা মারার চেষ্টা করতো না, শুধু আপনাকে ভয় দেখিয়ে সম্পত্তি নেওয়ার চেষ্টা করেছিল ওরা। সবাই অবাক হয়ে বসে রইল। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে রইল। মাধববাবু আর বাকি সকলের মাথা নিচু। সকলের সামান্য সামান্য দোষ রয়েছে মাধববাবু। সকলেই কিছু না কিছু করেছে, কিংবা এমন কিছু করেছে যেটা তারা না জেনেই করেছে। কিন্তু বৈজয়ন্তী দেবী যা করেছেন পরিকল্পনা করে এবং ঠান্ডা মাথায় করেছেন, তাই পুলিশ তাকে শাস্তি দেবেই। তবে আরেকটা কথা, ম্যানেজার বাবুর স্ত্রী মারা গেছে। এখানে আসার আগে ডাক্তার শেখ খবর পাঠায় আমায়। ম্যানেজার বাবু আপনার সত্যিকারের বন্ধু ছিলেন মাধববাবু। আপনাদের মধ্যে সম্পর্ক যেমনই হোক না কেন, তিনি কখনোই আপনার ক্ষতি চাননি। অথচ আমরা প্রথম থেকে তাকে ভুল ভেবে এসেছিলাম। এরপর পুলিশ অফিসার বেরিয়ে গেলেন। হনুমান সিং আর গারোয়ানের সঙ্গে ব্যোমকেশ বেশ কিছুক্ষণ কথা বলে আমাদের ঘরে বসল। অজিত, ব্যাগপত্র গুছিয়ে নাও, কাল সকালেই বেরিয়ে পড়তে হবে। এখান থেকে বেরিয়ে আমাদের কিন্তু আবার সত্যকে নিয়ে যেতেই হবে কোথাও একটা ঘুরতে। মাধববাবু আমাদের ঘরে এলেন, বললেন, ব্যোমকেশবাবু, আপনি এসেছিলেন আমায় বাঁচাতে, আমায় বাঁচালেন, কিন্তু সমুদ্র মারা গেল। কিন্তু তাতে আপনার অবশ্য কিছু করারও ছিল না। আপনারা ফিরে যাবেন আমি জানি, এদিকটা আমি সামলাতে পারবো। আমার ভাই মোহন আমার সঙ্গে যতক্ষণ আছে ততক্ষণ আমার আর কোনো চিন্তা নেই। মল্লিকার সঙ্গে আমাদের ভুল বোঝাবুঝিও মোটামুটি একরকম মিটেই গেছে। আশা করা যায় এদিকটা সব ঠিকই থাকবে। আপনি এটা নিন ব্যোমকেশবাবু। বলে মাধববাবু একটা খাম বাড়িয়ে দিলেন ব্যোমকেশের দিকে। ব্যোমকেশ চোখের ইশারায় আমায় সেটা নিতে বলে, দেখুন, আপনার ব্যক্তিগত ব্যাপারটা সবার সামনে না বললে হয়তো গোটা কেসটাকে আমি সাজাতে পারতাম না, কাউকে বোঝাতে পারতাম না আমি, তাই বাধ্য হয়ে বলতেই হলো। এটাই বরং ভালো হলো, সবাই সকল সত্যিটা জানতে পারলো। তাছাড়া আমার যা ক্ষতি হওয়ার তা তো এমনি হয়েছে। আপনারা তাহলে আজ বেরিয়ে পড়বেন তো নাকি? হ্যাঁ মাধববাবু, বাইরে গাড়ি অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা বেরিয়ে গেলাম। মোহনবাবু এবং বাকিরা আমাদের গেট পর্যন্ত ছাড়তে এলেন। হনুমান সিংয়ের চোখ ছলছল করছে। আমরা গরুর গাড়িতে উঠতেই সেই গাড়িটা রওনা দেয় মোহনপুর স্টেশনের উদ্দেশ্যে।
এতক্ষণ শুনছিলেন সৌমেন মুখার্জির কলমে গল্প। কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, যে আমরা ঠিক আর কি ইমপ্রুভমেন্ট করতে পারি। আর অবশ্যই পরের গল্পটি শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যেটি আপনার জন্য তো ফ্রি অফ কস্ট, কিন্তু আমার জন্য অনেকটাই ভ্যালু অ্যাড করে। এছাড়া সঙ্গে রাখুন, শুনতে থাকুন আমাদের চ্যানেলটিকে। শুভরাত্রি সবাইকে।